বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডিটেকটিভ ক্রাইম থ্রিলার মিশমিদের কবচ। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মিশমিদের কবচ। শ্যামপুর গ্রামে সেদিন নন্দ উৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মাতুলালয়। চৌধুরী বাড়ির উৎসবে আমার মামার বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল, সুতরাং সেখানে গেলাম। গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্জি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েছেন। আমার বড় মামা বিদেশে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন। সবাই মিলে তাকে অভ্যর্থনা করলেন। আরে আশুবাবু, সব ভালো তো? নমস্কার। নমস্কার। এই একরকম চলে যাচ্ছে আর কি। তারপর আপনাদের সব ভালো? ভালো আর কই, এই জ্বর জারি সব ম্যালেরিয়ার সময় এখন, বুঝতেই পারছেন। আপনার সঙ্গে এটি কে? ভাগ্নে সুশীল আজই এসেছে, নিয়ে এলাম তাই। বাবা বাবা, বেশ করেছেন বেশ করেছেন, আনবেনই তো। কি করেন বাবাজি? এইখানে আমি মামাকে চোখ টেপবার সুবিধে না পেয়ে তার কনিষ্ঠাঙ্গুলি টিপে দিলাম। অফিসে চাকরি করে কলকাতায়। বেশ 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 বেশ, এসো বাবাজি এসো, বসো এসে এদিকে। মামার আঙুল টেপবার কারণটা বলি। আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি। কথাটা প্রকাশ করবার ইচ্ছা ছিল না আমার। নন্দোৎসব এবং আনুষঙ্গিক ভোজন পর্ব শেষ হলো, আমরা বিদায় নেবার জোগাড় করছি। এমন সময় গ্রামের জনৈক প্রৌঢ় ভদ্রলোক আমার মামাকে ডেকে বললেন, কাল আপনাদের পুকুরে মাছ ধরতে যাওয়ার ইচ্ছা আছে, সুবিধা হবে কি? বিলক্ষণ, খুব সুবিধা হবে। আরে আসুন না গাঙ্গুলি মশাই, আমার ওখানেই তাহলে দুপুরে আহার আদি করবেন। কিন্তু না না, তা আবার কেন? আপনার পুকুরে মাছ ধরতে দিচ্ছেন এই কত, আবার খেয়ে বিব্রত করতে যাব কেন? তাহলে কিন্তু মাছ ধরাও হবে না বলে দিচ্ছি। মাছ ধরতে যাবেন কেবল এই একটা শর্তে। গাঙ্গুলি মশাই হেসে রাজি হয়ে গেলেন। পরদিন সকালের দিকে হরিশ গাঙ্গুলি মশাই মামার বাড়িতে এলেন। পল্লীগ্রামের পাকা ঘুঘু মাছ ধরায়, সঙ্গে ছগাছা ছোট বড় ছিপ, দুখানা ভিল লাগানো, বাকিটা সব বিনা ভিলের, টিনে ময়দার চার, কেঁচো, পিঁপড়ের ডিম, তামাক খাওয়ার সরঞ্জাম, আরও কত কি। এলাম বড়বাবু আপনাকে বিরক্ত করতে। বলছি, একটা লোক দিয়ে গোটা কত কঞ্চি যদি কাটিয়ে দেন, কেঁচো চাল লাগাতে হবে। এখন বসবেন না ওবেলা? না, এবেলা বসা হবে না। মাছ চারে লাগাতে 2 ঘন্টা দেরি হবে। ততক্ষণ খাওয়া দাওয়া সেরে নেওয়া যায়। একটু সকাল সকাল যদি আহারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। আমিও জানি আপনি এসেই খেতে বসবার জন্যে তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়া টাওয়া কিছুই নয়, খুব জানি। আর ঘণ্টাখানেক পরেই জায়গা করে দেব খাওয়ার। যথাসময়ে হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের উপযুক্ত খাদ্য উদরসাদ করলেন। আমি কলকাতার ছেলে, দেখে তো অবাক। গাঙ্গুলি মশাই, আর একটু পায়েস? তা একটুখানি নয় খাবো, সব তো খেতে পাই নেই। একা হাত পুড়িয়ে রেঁধে খাই। বাড়িতে মেয়ে মানুষ নেই, বৌমারা থাকেন বিদেশে আমার ছেলের কাছে। কে ওসব করে দেবে? গাঙ্গুলি মশাই কি একাই থাকেন? হ্যাঁ, একাই থাকি বই কি। ছেলেরা কলকাতায় চাকরি করে, আমার শহরে থাকা পোষায় না। তাছাড়া কিছু নগদ লেনদেনের কারবারও করি, প্রায় 3000 টাকার ওপর। টাকায় 2 আনা মাসে সুদ। আপনার কাছে আর লুকিয়ে কি করব? কাজেই বাড়ি না থাকলে চলে কই? লোকে প্রায় আসছে টাকা দিতে নিতে। গাঙ্গুলি মশাই এই কথাগুলি যেন বেশ একটু গর্বের সঙ্গে বললেন।
আমি পল্লীগ্রাম সম্বন্ধে তত অভিজ্ঞ না হলেও আমার মনে কেমন একটা অস্বস্তির ভাব দেখা দিলে। টাকা কড়ির কথা এভাবে লোকজনের কাছে বলে লাভ কি? বলা নিরাপদও নয়। শোভনতা ও রুচির কথা যদি বাদই দিই তাও। গাঙ্গুলি মশাইকে আমার বেশ লাগলো। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন। থাকেন খুব সামান্যভাবে, কোনো আড়ম্বর নেই, খাওয়া দাওয়া বিষয়েই কোনো ঝট নেই তার। এই ধরনের কথাই অনেক হলো। মাছ তিনি ধরলেন বড় বড় দুটো, ছোট গোটা 4-5, আর মামাকে অর্ধেকগুলি দিতে চাইলেন। মামা নিতে চাইলেন না। কেন গাঙ্গুলি মশাই, পুকুরে মাছ ধরতে এসেছেন তার খাজনা নাকি? গাঙ্গুলি মশাই জিভ কেটে বললেন, এই না 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 না, কি যে বলেন, গোটা দুই রাখেন রাখেন। না না গাঙ্গুলি মশাই, মাফ করবেন, আমি কিন্তু এটা নিতে পারবো না। ও নেওয়ার নিয়ম নেই আমাদের। অগত্যা গাঙ্গুলি মশাই চলে গেলেন। আমায় বলে গেলেন, তুমি বাবাজি একদিন আমার ওখানে যেও একটা ছুটিতে, তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ। কে জানতো যে তাঁর বাড়িতে আমাকে অল্প দিনের মধ্যেই যেতে হবে, তবে সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করার জন্য নয়। গাঙ্গুলি মশাই চলে গেলে আমি মামাকে বললাম, আপনি মাছ নিলেন না কেন? উনি দুঃখিত হলেন নিশ্চয়ই। তুমি জানো না, নিলেই দুঃখিত হতেন। উনি বড় কৃপণ। তা কথার ভাবে বুঝেছি। কি করে বুঝলে? অন্য কিছু নয়, বউ ছেলেরা কলকাতায় থাকে, উনি থাকেন দেশের বাড়িতে। একটা চাকর কি রাঁধুনি রাখেন না, হাত পুড়িয়ে এ বয়সে বেঁধে রেঁধে খেতে হয়, তাও স্বীকার। অথচ হাতে 2 পয়সা বেশ আছে। আর কিছু লক্ষ্য করলে? বড় গল্প বলা স্বভাব। আমার ধারণা একটু বাড়িও বলেন। ঠিক ধরেছ। মাছ নিইনি তার আরেকটি কারণ, উনি মাছ দিয়ে গেলে সব জায়গায় সেই গল্প করে বেড়াবেন, আর লোকে ভাববে আমরা কি চামার, পুকুরে মাছ ধরেছে বলে ওর থেকে মাছ নিয়েছি। না মামা, এটা আপনার ভুল। এ কথা ভাববার কারণ কি লোকদের? তা কখনো কেউ ভাবে? তা যাই হোক, মোটের ওপর আমি ওটা পছন্দ করি না। উনি একটা বড় ভুল করেন মামাবাবু। মানে টাকার কথা অমন করে বলে বেড়ান কেন? ওটা ওর স্বভাব, সর্বত্র ওই করবেন। যেখানে বসবেন সেখানেই টাকার গল্প, বহুদিন ধরে করে আসছেন। দেখাতে চান হাতে 2 পয়সা আছে। আমার মনে হয় ও স্বভাবটা ভালো নয়, বিশেষ করে এইসব পাড়া গাঁয়ে। একদিন আপনি একটু সাবধান করে দেবেন না? সে হবে না। তুমি ওনাকে জানো না, বড্ড একগুঁয়ে। কথা তো শুনবেনই না, আরও ভাববেন নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে। আমি সেদিন কলকাতায় চলে এলাম বিকেলের ট্রেনে। আমার ওপরওয়ালা নিবারণবাবু লিখেছেন, খুব শিগগির আমায় একবার এলাহাবাদে যেতে হবে বিশেষ একটা জরুরি কাজে। অফিসে যেতেই খবর পেলাম তিনি আরেকটা কাজে 2 দিনের জন্য পাটনা গিয়েছেন বলে আমার এলাহাবাদ যাওয়ার খরচের টাকাও একখানা চিঠি রেখে গিয়েছেন তার টেবিলের ড্রয়ারের মধ্যে। আমার কাছে তাঁর ড্রয়ারের চাবি থাকে। ড্রয়ার খুলে চিঠিখানা পড়ে দেখলাম বিশেষ কোনো গুরুতর কাজ নয়। এলাহাবাদ গভর্নমেন্ট থাম্ব ইমপ্রেশন ব্যুরোতে যেতে হবে, কয়েকটি দাগি বদমাইশের বুড়ো আঙুলের ছাপের একটা ফটো নিতে। মিস্টার সোম বুড়ো আঙুলের ছাপ সম্বন্ধে একজন অভিজ্ঞ ব্যক্তি। এলাহাবাদের কাজ শেষ করতে আমার লাগলো মাত্র 1 দিন। 8-10 দিন রয়ে গেলাম তবুও। সেদিন সকালবেলা হঠাৎ মিস্টার সোমের এক টেলিগ্রাম পেলাম। একটা জরুরি কাজের জন্য আমায় সেই দিনই কলকাতায় ফিরতে লিখেছেন। আমি যেন এলাহাবাদে দেরি না করি। ভোরে হাওড়ায় ট্রেনে এসে দাঁড়াতেই দেখি মিস্টার সোম প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছেন। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এরকম কখন উনি আসেন না। সুশীল, তুমি আজই মামার বাড়ি যাও। তোমার মামা কাল 2খানা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন তোমায়, সেখানে যাবার জন্য বলেছেন। মামার বাড়ি কারো অসুখ? সবাই ভালো আছে তো? না না, সেসব নয় বলেই মনে হলো। টেলিগ্রামের মধ্যে কারোর অসুখের উল্লেখ নেই। কোনো লোক আসেনি সেখান থেকে? না, আমি তার করে দিয়েছি যে তুমি এলাহাবাদে গিয়েছো। আজই তোমার ফিরবার তারিখ আমি সেটাও জানিয়ে দিয়েছি। আমি বাসায় না গিয়ে সোজা শিয়ালদা স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাবার জন্য। মিস্টার সোম
আমার সঙ্গে এলেন শিয়ালদা পর্যন্ত। বারবার করে বলে দিলেন কোনো গুরুতর ঘটনা ঘটলে তাকে যেন খবর দিই। তিনি খুব উদ্বিগ্ন হয়ে রইলেন। মামার বাড়ি পা দিতেই বড়মামা বললেন, আরে এসেছিস সুশীল? যাক, বড্ড ভাবছিলাম। কি ব্যাপার মামাবাবু, সবাই ভালো তো? এখানকার কিছু ব্যাপার নয়, শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন, সেখানে এখনই যেতে হবে। গাঙ্গুলি মশাই? সেদিন যিনি মাছ ধরে গেলেন, খুন হয়েছেন? হ্যাঁ, চলো একবার সেখানে। শিগগির স্নানাহার করে নাও, কারণ সারাদিনই হয়তো কাটবে সেখানে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছলাম। ছোট্ট গ্রাম, কখনো সেখানে কারো একটা ঘটি চুরি হয়নি, সেখানে খুন হয়ে গিয়েছে। সুতরাং গ্রামের লোকে দস্তুর মতো ভয় পেয়ে গেছে। গ্রামের মাঝখানে বারোয়ারি পূজা মণ্ডপে জড়ো হয়ে সেই কথারই আলোচনা করছে সবাই। আমার মামা এখানে এর পূর্বে অনেকবার এসেছিলেন এই ঘটনা উপলক্ষে, তা সকলের কথাবার্তা থেকে বোঝা গেল। আমার কথা বিশেষ কেউ জিজ্ঞেস করলে না, বা আমার সম্বন্ধে কেউ কোনো আগ্রহও দেখালে না। কেউ জানে না আমি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার সোমের শিক্ষানবিশ ছাত্র। এসব অজপাড়া গায়ে ওর নামই কেউ শোনেনি, আমাকে সেখানে কে চিনবে? কি লাশ নিয়ে গিয়েছে? আজ সকালে নিয়ে গেল, পুলিশ এসেছিল। ব্যাপার কিভাবে ঘটল? আজ হলো শনিবার, কবে তিনি খুন হয়েছেন? গ্রামের লোকে যেরকম বললে তাতে মনে হলো সে কথা কেউ জানে না। নানা লোক নানা কথা বলতে লাগলো। পুলিশের কাছেও এরা এইরকমই বলে ব্যাপারটাকে রীতিমতো গোলমেলে করে তুলেছে। আমি আড়ালে মামাকে ডেকে নিয়ে গিয়ে বললাম, আপনি কি মনে করে এখানে এনেছেন আমায়? তুমি সব ব্যাপার শুনে নাও, আর চলো, অনেক কথা আছে। শোনো, এই খুনের রহস্য তোমায় আবিষ্কার করতে হবে, তবে আমি বুঝবো যে মিস্টার সোমের কাছে তোমায় শিক্ষানবিশ করতে দিয়ে আমি ভুল করিনি। আর শোনো, এখানে কেউ জানে না যে তুমি কি কাজ করো, সেটা তোমার একটা সুবিধে বটে। সুবিধেও বটে, আবার অসুবিধেও বটে। কেন? বাইরের বাজে লোককে কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। গাঙ্গুলি মশাইয়ের ছেলে কোথায়? সে লাশের সঙ্গে মহকুমায় গিয়েছে, সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তারে, তারপর দাহ কার্য করে ফিরবে। লাশ দেখলে বড় সুবিধে হতো, সেটা তো আর হলো না। সেই জন্যই তো বলছি, তুমি কেমন কাজ শিখেছো এটা তোমার পরীক্ষা। এতে যদি পাস করো তবে বুঝবো যে তুমি মিস্টার সোমের উপযুক্ত ছাত্র, নয়তো তোমাকে আমি আর ওখানে রাখবো না, এ আমার এক কথা যেন। তারপর গাঙ্গুলি মশাইয়ের বাড়ি গেলাম। গিয়ে দেখি যেখানটাতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি তার দুদিকে ঘন জঙ্গল। একদিকে দূরে একটা গ্রাম্য কাঁচা রাস্তা, একদিকে একটি হচ্ছে বাড়ি। আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের কথা জিজ্ঞেস করে জানলাম সে এখনও মহকুমা থেকে ফেরেনি। তবে একটি প্রৌঢ়ার সঙ্গে দেখা হলো, শুনলাম তিনি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়া। আচ্ছা, গাঙ্গুলি মশাইকে শেষ দেখেছিলেন কবে? বুধবার। কখন? বিকেল 5টার সময়। কিভাবে দেখেছিলেন? সেদিন হাটবার ছিল, উনি হাটে যাবার আগে আমার কাছে পয়সা চেয়েছিলেন। কিসের পয়সা? সুদের পয়সা। আমি ওর কাছে 2 টাকা ধার করেছিলাম ও মাসে। আপনার পর আর কেউ দেখেছিল? গাঙ্গুলি মশাইয়ের বাড়ির ঠিক পশ্চিম দিকে যে বাড়ি, সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে প্রৌঢ়া বললেন, ওই বাড়ির রায় পিসি আমার পরেও তাকে দেখেছিলেন। আমি বৃদ্ধা রায়পিসির বাড়ি গিয়ে তাকে প্রণাম করতেই বৃদ্ধা আমায় আশীর্বাদ করে একখানা পিঁড়ি বার করে বসতে দিলেন। বসো বাবা, বসো। আমি সংক্ষেপে আমার পরিচয় দিয়ে বললাম, আপনি একা থাকেন নাকি এ বাড়িতে? হ্যাঁ বাবা, আমার তো কেউ নেই, ওই মেয়ে জামাই আছে, তারাই দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ে জামাই এখানেই থাকেন? হ্যাঁ, এখানেও থাকে, আবার তাদের দেশ এখান থেকে 4 ক্রোশ দূরে সাধুহাটি গাঁয়ে, সেখানেও থাকে। গাঙ্গুলি মশাইকে আপনি বুধবার কখন দেখেন?
ওই তো রাত্রিরে যখন উনি হাট থেকে ফিরলেন, তখন আমি বাইরে রোয়াকে বসে জব করছিলাম। তারপর আর চোখে না দেখলেও ওর গলার আওয়াজ আমি শুনেছি ওই রাত 10টা পর্যন্ত। উনি তো ওনার রান্নাঘরে রাঁধছিলেন আলো জেলে। আমি যখন শুতে যাই তখন পর্যন্ত তো রাঁধছিলেনই। হ্যাঁ, তখন রাত কত হবে? তা কি বাবা জানি, আমরা পাড়া গাঁয়ের লোক, আমাদের বাড়িতে তো আর ঘড়ি নেই বুঝলে। তবে তখন ফরিদপুরের ওই গাড়ি চলে গিয়েছে, আমরা তো শব্দ শুনে বুঝি কি না কখন কোন গাড়ি এলো কোন গাড়ি গেল। একা থাকতেন আর রাত পর্যন্ত রান্না করছিলেন, এত কি রান্না? সেদিন তো মাংস এনেছিলেন হাট থেকে, মাংস সেদ্ধ হতে দেরি হচ্ছিল। আপনি কি করে জানলেন? ওই পরের দিকে আমরা জেনেছিলাম, হাটে যারা ওনার সঙ্গে মাংস কিনেছিল একসঙ্গে তারাই বলেছিল। তাছাড়া যখন রান্নাঘর খোলা হলো, বাবা গো সেটা দৃশ্য! বলে বৃদ্ধা যেন সে দৃশ্যের বিভৎসতা মনের পটে আবার দেখতে পেয়ে শিউরে উঠে কথা বন্ধ করে দিলেন। বাবা, সে রান্নাঘরের কথা মনে হলে এখনো গা ডোল দেয়। কেন কেন কি ছিল রান্নাঘরে? থালার চারিদিকে ভাত ছড়ানো, মাংসের ছিবড়ে আর হাড়গোড় ছড়ানো, বাটিতে তখনও মাংস আর ঝোল রয়েছে, ঘরের মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। তিনি খেতে বসেছিলেন এবং তার খাওয়া শেষ হওয়ার আগেই যারা তাকে খুন করে তারা এসে পড়ে। হ্যাঁ বাবা, এ সবাই দেখেছে, পুলিশ এসেও রান্নাঘরখানা দেখে গিয়েছে। সকলেরই মনে হলো ব্রাহ্মণের খাওয়া শেষ হবার আগেই খুনেরা এসে তার উপর পড়ে। আচ্ছা বেশ, এ গেল বুধবার রাতের ব্যাপার। সেদিনই হাট ছিল তো? হ্যাঁ বাবা, আর তারপর দিন সকালে উঠেই তো আমরা দেখলাম ওর ঘরের দরজাখানা বাইরের দিকে তালা চাবি দেওয়া। প্রথম সকলেই ভাবলে উনি কোথাও কাজে টাজে গিয়েছেন, ফিরে এসেই রান্না বান্না করবেন। কিন্তু যখন বিকেল হয়ে গেল ফিরলেন না তিনি তখনও। আমরা ভাবলাম উনি বোধহয় ওনার ছেলেদের কাছে কলকাতায় গিয়েছেন। তারপর বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, সেই শুক্রবার বিকেলের দিকে তো বন্ধ ঘরের মধ্যে থেকে কিসের যেন দুর্গন্ধ বেরোতে লাগলো। সবাই ভাবলে ভাদ্র মাস, গাঙ্গুলি মশাই হয়তো ডাল কুড়িয়ে ঘরের মধ্যে রেখে গিয়েছেন, তাই পচে এমন গন্ধ বেরোচ্ছে। শনিবার আপনারা কোন সময় টের পেলেন যে তিনি খুন হয়েছেন? শনিবার আমি গিয়ে গ্রামের ভদ্রলোকদের কাছে সব কথা খুলে বললাম। অনেকেই জানতো না যে গাঙ্গুলি মশাইকে এ কদিন গায়ে দেখা যায়নি। তখন সকলেই এলো, গন্ধটাও খুব বেড়েছে। না না, পচা তালের গন্ধ বলে তো তখন আর মনেই হচ্ছে না। কি করলেন আপনারা? তখন সকলে জানালা খোলবার চেষ্টা করলে, কিন্তু সব জানালা ভিতর থেকে বন্ধ। ওরা ঠিক করলো দড়ি ভাঙবে। পরের ঘরের দৌড় ভেঙে ঢোকা ঠিক নয়। এরপর যদি তা নিয়ে কোনো কথা ওঠে তখন চৌকিদার আর দফাদার ডেকে এনে তাদের সামনে দৌড় ভাঙা হলো। কি দেখা গেল? দেখা গেল তিনি ঘরের মধ্যে মরে পড়ে আছেন, মাথায় ভারী জিনিস দিয়ে মারার দাগ।
মেঝে খুঁড়ে রাশি রাশি মাটি বার করা, ঘরের বাক্স ব্যাটরা সব ভাঙা, ডালা খোলা, সব তছনছ করেছে জিনিসপত্র। তারপর ওর ছেলেদের টেলিগ্রাম করা হলো। এছাড়া আর কিছু আপনারা জানেন না? না বাবা, আর আমরা কিছু জানি না। রাত্রে কোনো রকম শব্দ শুনেছিলেন গাঙ্গুলি মশাইয়ের বাড়ি থেকে? কিছুই তো শুনিনি গো। অনেক রাত্রিরে আমি যখন শুতে যাই তখনও তো ওনার রান্নাঘরে আলো জ্বলতে দেখেছি। আমি ভাবলাম গাঙ্গুলি মশাই আজ এখনো দেখি রান্না করছেন। কেন এরকম ভাবলেন কেন? এত রাত পর্যন্ত তো উনি রান্নাঘরে থাকেন না। সকাল রাত্রিরেই খেয়ে উনি শুয়ে পড়েন, তাড়াতাড়ি শুয়ে পড়েন। বিশেষ করে সেদিন গিয়েছে ঘোর অন্ধকার, রাত্রি অমাবস্যা, তার ওপর টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করেছিল সন্ধ্যে থেকেই। তখন তো আর আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না, এমন কিছু তো জানি নে। তবে হ্যাঁ বাবা, যখন এত করে জিজ্ঞেস করছো তখন একটা কথা আমার এখন মনে হচ্ছে, জানো তো? কি বলুন? উনি ভাত খাওয়ার পরে রোজ রাত্রিরে কুকুর ডেকে ওনার ওই এঁটো পাতা, কি পাতের ওই ভাত, এঁটো ভাত তাদেরকে দিতেন। রোজ রোজ ওনার গলায় ওই ডাক শোনা যেত। কিন্তু সেদিন আমি তার গলা তো শুনিনি। ঘুমিয়ে পড়েছিলেন হয়তো? না বাবা না, ও পুরো মানুষ, ঘুম সহজে আসে না। চুপ করে শুয়ে থাকি বিছানায়। কিন্তু সেদিন ওনার ওই কুকুরকে ডাক দেওয়ার আওয়াজ যে আমার কানেই যায়নি বাবা। ভালো করে জেরা করার ফল অনেক সময় বড় চমৎকার হয়। মিস্টার সোম প্রায় বলেন, লোককে বারবার করে প্রশ্ন জিজ্ঞাসা করবে, যা হয়তো তার মনে নেই বা খুঁটিনাটির ওপর সে তত জোর দেয়নি, তোমার জেরায় তারও মনে পড়ে যাবে। সত্য বের হয়ে আসে অনেক সময় ভালো জেরার গুণে। সেদিনই আমার সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের দেখা হলো। সে তার পিতার দাহকার্য শেষ করে ফিরে আসছে কাঁচা গলায়। আমি তাকে আড়ালে ডেকে নিজের প্রকৃত পরিচয় দিলাম। শ্রীগোপালের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। সে আমাকে সব রকমের সাহায্য করবে প্রতিশ্রুতি দিলে। কারো উপর আপনার সন্দেহ হয়? কার কথা বলবো বলুন? বাবার একটা দোষ ছিল, টাকার কথা জাহির করে বেড়াতেন সবার কাছে। কত জায়গায় এসব কথা বলেছেন, তাদের মধ্যে কে এ কাজ করলে কি করে বলি? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। আপনার বাবার কত টাকা ছিল জানেন? বাবা কখনো আমাদের বলতেন না, তবে আন্দাজ 2000-এর বেশি নগদ টাকা ছিল না। সে টাকা কোথায় থাকতো? সেটা জানতাম, ঘরের মেঝেতে বাবা পুঁতে রাখতেন। কতবার বলেছি টাকা ব্যাংকে রাখুন। সেকেলে লোক, ব্যাংক বুঝতেন না। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর পর বাড়ি এসে আপনি মেঝে খুঁড়ে কিছু পেয়েছিলেন? মেঝে তো খুঁড়ে রেখেছিল যারা খুন করেছে তারাই। আমি 1 পয়সাও পাইনি। তবে একটা কথা বলি, 2000 টাকার সব টাকাই তো মেঝেতে পোঁতা ছিল না। বাবা টাকা ধার দিতেন কিনা, কিছু টাকা লোকজনকে ধার দেওয়া ছিল। কত টাকা আন্দাজ? সেদিক থেকে মজাও শুনুন, বাবার খাতাপত্র সব ওই সঙ্গে চুরি হয়ে গিয়েছে। খাতা না দেখলে বলা যাবে না যে কত টাকা ধার দেওয়ার ছিল। খাতাপত্র নিজেই লিখতেন? তার মধ্যে গোলমাল আছে। আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে দেখতে পেতেন না বলে একে ওকে ধরে লিখিয়ে নিতেন। কাকে কাকে দিয়ে লিখিয়ে নিতেন জানেন? বেশিরভাগ লেখাতেন ওই সদগোপ বাড়ির ননী ঘোষকে দিয়ে। সে জমিদারি সেরেস্তার কাজ করে, তার হাতের লেখাও ভালো। বাবার কথা সে খুব শুনত।
ননী ঘোষের বয়স কত? ওই 30-32 হবে। ননী ঘোষ লোক কেমন, তার উপর সন্দেহ হয়? মুশকিল হয়েছে, বাবা তো একজনকে দিয়ে লেখাতেন না, যখন যাকে পেতেন তখন তাকেই ধরে লিখিয়ে নিতেন। যে স্কুলের ছেলে ওই গণেশ বলে আছে, ওই মুখুজ্জে বাড়ি থেকে পড়ে, তাকেও দেখি একদিন ডেকে এনেছেন। শুধু ননী ঘোষের উপর সন্দেহ করে কি করব? আর কাকে দেখেছেন? আর মনে হচ্ছে না। আপনি হিসেবের খাতা দেখে বলে দিতে পারেন কোন হাতের লেখা কার? ননীর হাতে লেখা আমি চিনি, তার হাতের লেখা বলতে পারি, কিন্তু সে খাতাই বা কোথায়? খুনেরা সে খাতা তো নিয়ে চলে গিয়েছে। কাকে বেশি টাকা ধার দেওয়া ছিল জানেন? কাউকে বেশি টাকা দিতেন না বাবা। 10, 5, 20, বড়জোর 30-এর বেশি টাকা একজনকেও দিতেন না। শ্যামপুরের জমিদার বাড়িতে সেবেলা খাওয়া দাওয়া করলাম। একটা বড় চত্বর, তার চারিধারে নারকেল গাছের সারি, জামরুল গাছ, বোম্বাই আমের গাছ, আতা গাছ, বেশ ছায়া ভরা উপবন যেন। ডিটেকটিভগিরি করে হয়তো ভবিষ্যতে খাবো, তা বলে প্রকৃতির শোভা যখন মন হরণ করে এমন মেঘ মেদুর বর্ষা দিনে গাছপালার শ্যাম শোভা উপভোগ করতে ছাড়ি কেন? বসলুম এসে চত্বরের এক পাশে নির্জন গাছের তলায়। বসে বসে ভাবতে লাগলুম কি করা যায় এখন। মামা বড় কঠিন পরীক্ষা আমার সামনে এনে ফেলেছেন। মিস্টার সোমের উপযুক্ত ছাত্র কিনা আমি, এবার তা প্রমাণ করার দিন এসেছে। কিন্তু বসে বসে মিস্টার সোমের কাছে যতগুলি প্রণালী শিখেছি খুনের কিনারা বার করবার, সবগুলি পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালী, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভের প্রণালী। এখানে তার কোনোটি খাটবে না। আঙুলের ছাপ নেওয়ার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়নি। 7-8 দিন পরে এখন জিনিসপত্রের গায়ে খুনির আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে গিয়েছে। পায়ের দাগ সম্বন্ধেও ঠিক একই কথা। খুন হবার পর এত লোক গাঙ্গুলি মশাইয়ের ঘরে ঢুকেছে, তাদের সকলের পায়ের দাগের সঙ্গে খুনির পায়ের দাগ একাকার হয়ে তালগোল পাকিয়ে গিয়েছে। গ্রামের কৌতূহলী লোকেরা আমায় কি বিপদেই না ফেলেছে। তারা জানে না একজন শিক্ষানবিশ ডিটেকটিভের কি সর্বনাশ তারা করেছে। আরেকটা ব্যাপার, খুনটা টাটকা নয়। 7 দিন আগে খুন হয়ে লাশ পর্যন্ত তাহ শেষ, সব ফিনিশ, গোলমাল চুকে গিয়েছে। চোখে দেখিনি পর্যন্ত, সেটা অস্ত্রাঘাতের চিহ্নটিহ্নগুলি দেখলেও তো যা হয় একটা ধারণা করা যেত। এই একেবারে অন্ধকারে ঢিল ছোঁড়া, ভীষণ সমস্যা। মিস্টার সোমকে কি একখানা চিঠি লিখে তাঁর পরামর্শ চেয়ে পাঠাবো? এমন অবস্থায় পড়লে তিনি নিজে কি করতেন জানাতে বলবো, কিন্তু তাও তো উচিত নয়। মামা যখন বলেছেন এটা যদি আমার পরীক্ষা হয়, তবে পরীক্ষার হলে যেমন ছেলেরা কাউকে কিছু জিজ্ঞেস করে নেয় না, আমায় তাই করতে হবে। যদি এর কিনারা করতে পারি তবে মামা বলেছেন আমাকে এ লাইনে রাখবেন, নয়তো মিস্টার সোমের কাছ থেকে ছাড়িয়ে নেবেন। নিয়ে হয়তো কোনো আর্টিস্টের কাছে রেখে ছবি আঁকতে শেখাবেন, বা বড় দর্জির কাছে রেখে শার্ট তৈরি, পাঞ্জাবি তৈরি এইসব শেখাবেন। তবে শিক্ষানবিশের প্রথম পরীক্ষা হিসেবে পরীক্ষা যে বেশ কঠিন, এতে কোনো ভুল নেই। বসে বসে আরো অনেক কথা ভাবলুম। হিসেবের খাতা যে লিখত, সে নিশ্চয়ই জানত ঘরে কত টাকা মজুদ, বাইরে কত টাকা ছড়ানো। তার পক্ষে জিনিসটা জানা যত সহজ, অপরের পক্ষে তত সহজ নয়। এই বিষয়েও একটা গোলমাল আছে। গাঙ্গুলি মশাই টাকার গর্ব মুখে করে বেড়াতেন যেখানে সেখানে। কত লোক শুনেছে, কত লোক হয়তো জানত। একটা কথা আমার হঠাৎ মনে হলো, কিন্তু কাকে কথাটা জিজ্ঞাসা করি? ননী ঘোষের বাড়ি গিয়ে ননী ঘোষের সঙ্গে দেখা করা একবার বিশেষ দরকার। তাকেই এ কথা জিজ্ঞেস করতে হবে। সে নাও বলতে পারে অবশ্য, তবুও একবার জিজ্ঞেস করতে তো দোষ নেই। ননী ঘোষ বাড়িতেই ছিল। আমায় সে চেনে না। একটু তাচ্ছিল্য, আবার একটু ব্যস্ততার সঙ্গে সে আমাকে বললে, কি দরকার বাবু? বাড়ি কোথায় আপনার? তোমার সঙ্গে দরকারি কথা আছে। ঠিক উত্তর দাও, মিথ্যে পড়লে বিপদে পড়ে যাবে। ননীর মুখ শুকিয়ে গেল। দেখলাম সে ভয় পেয়েছে। বুঝেছে যে আমি গাঙ্গুলি মশাইয়ের খুন সম্পর্কে তদন্ত করতে এসেছি। নিশ্চয়ই পুলিশের সাদা পোশাক পরা ডিটেকটিভ। সেবার বিনয়ে কাঁচুমাচু হয়ে বললে, বাবু যা জিজ্ঞেস করেন করুন। গাঙ্গুলি মশাইয়ের খাতা তুমি লিখতে?
তা মানে আমি লিখছি দু একদিন, আর ওই গণেশ বলে একটা স্কুলের ছেলে আছে, তাকে দিও। স্কুলের ছেলের কথা হচ্ছে না, তুমি লিখতে কিনা বলো। আগে হ্যাঁ হ্যাঁ লিখতাম। কতদিন লিখছো? মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে, ঠিক বলবে। হ্যাঁ ওই প্রায় লিখতাম, 2 বছর ধরে লিখছি। আর কে লিখতো? এই যে স্কুলের ছেলে গণেশ। তার কথা ছেড়ে দাও, তার বয়স কত জানো? ওই 15-16 হবে। আচ্ছা, আর কে লিখতো? আর সরফরাজ তরফদার লিখতো, সে এখন। সরফরাজ তরফদারের বয়স কত? কি করতো? সে এখন মারা গিয়েছে। বাদ দাও সে কথা, কতদিন মারা গিয়েছেন? 2 বছর হবে। এবার একটা কথা জিজ্ঞেস করি, গাঙ্গুলি মশাইয়ের কত টাকা বাইরে ছিল জানো? প্রায় 2000 টাকা। মিথ্যে বলবে না, মিথ্যে বলবে না কিন্তু। হ্যাঁ, খাতা পুলিশের হাতে পড়েছে, মিথ্যে বললে একেবারে মারা পড়ে যাবে। না বাবু, মিথ্যা বলিনি, 2000ই হবে। ঘরে মজুদ কত ছিল? তা জানি না। আবার বাজে কথা, ঠিক বলো। বাবু আমায় মেরেই ফেলুন আর যাই করুন, মজুদ টাকা কত তা আমি কি করে বলবো? গাঙ্গুলি মশাই আমায় সেই টাকা দেয়নি তো, খাতায় মজুদ তহবিল লেখা থাকে না। আরে বাবা, একটা আন্দাজ তো আছে। আন্দাজ কি ছিল বলে তোমার মনে হয়? আন্দাজ আর 700-800 টাকা। কি করে আন্দাজ করলে? ওর মুখের কথা থেকেই আন্দাজ হতো। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কতদিন আগে তুমি শেষ খাতা লিখেছিলে? প্রায় 2 মাস আগে। 2 মাসের মধ্যে আমি খাতা লিখিনি, আপনার পায়ে হাত দিয়ে বলছি। তাছাড়া খাতা বেরোলে হাতের লেখা দেখেই তা আপনি বুঝতে পারবেন। কোনো মোটা টাকা কি তাঁর মরণের আগে কোনো খাতকে শোধ করেছিল বলে তুমি মনে করো? না বাবু, 30 টাকার বেশি তিনি কাউকে ধার দিতেন না, সেটা খুব ভালো করেই জানি। মোটা টাকা মানে 200-100 টাকা কাউকে তিনি কখনোই দেননি। এমনও তো হতে পারে 5 জন খাতকে 30 টাকা করে শোধ করে দিয়ে গেল একদিনে, 150 টাকা হলো। তা হতে পারে বাবু, কিন্তু সম্ভব নয়। একদিনে 5 জন টাকা শোধ দেবে না। আর একটা কথা বাবু, চাষিরা ভাদ্র মাসে ধান হওয়ার সময় নেয়। এখন যে চাষি প্রজারা টাকা শোধ দিয়ে যাবে তা মনে হয় না। ওরা শোধ দেয় ওই পৌষ মাসে, আবার ধার নেয় ধান পাট বোনার সময়, চৈত্র বৈশাখ মাসে। এ সময় লেনদেন বন্ধ থাকে। না, কোনো কিছুই সন্ধান পাওয়া গেল না ননির কাছে। তবু আমার সন্দেহ সম্পূর্ণরূপে গেল না। ননি হয় সম্পূর্ণ নির্দোষ, নয়তো সে অত্যন্ত ধূর্ত। মিস্টার সোম একটা কথা সবসময় বলেন, বাইরের চেহারা বা কথাবার্তা দ্বারা কখনো মানুষের আসল রূপ জানবার চেষ্টা করো না, করলেই ঠকতে হবে। ভীষণ চেহারার লোকের মধ্যে অনেক সময় সাধু পুরুষ বাস করে, আবার অত্যন্ত সুশ্রী ভদ্রবেশী লোকের মধ্যে সমাজের কণ্টক স্বরূপ দানব প্রকৃতির বদমাইশ বাস করে। আমি কতবার যে দেখেছি। ননির বাড়ি থেকে ফিরে এলাম, গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনটা একবার ভালো করে দেখবার জন্য গেলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে একখানা মাত্র খড়ের ঘর, তার সঙ্গে লাগোয়া ছোট্ট রান্নাঘর। রান্নাঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে যাওয়া যায়। এইসব আমি ওই গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গেই ঘুরে ঘুরে দেখলাম। আপনার পিতার হত্যাকারীকে খুঁজে বার করতে যদি পারি, আপনি খুব খুশি হবেন। খুশি? খুশি কি? আপনাকে 500 টাকা দেব। না না, টাকা দিতে হবে না, আমায় সাহায্য করুন। আর কাউকে বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই করব, বলুন কি করতে হবে। আমার সঙ্গে সঙ্গে আসুন আপাতত, তারপর বলবো যখন যা করতে হবে। আচ্ছা চলুন তো একবার বাড়ির পিছনটা ঘুরে দেখি। বড় জঙ্গল, যাবেন ওদিকে? জঙ্গল দেখলে তো আমার চলবে না, চলুন দেখি। সত্যই ঘন আগাছার জঙ্গল আর বড় বড় বন্য গাছের ভিড় বাড়ির পিছনে, পাড়াগায় যেমন হয়ে থাকে আর কি। বিশেষ করে এই শ্যামপুর জঙ্গল একটু বেশি জঙ্গল। বড় বড় ভিটে লোকশূন্য জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বহুকাল থেকে।
ম্যালেরিয়ার উৎপাতে দেশ উচ্ছন্ন হয়ে গিয়েছিল 20-30 বছর আগে। এখন পাড়ায় পাড়ায় নলকূপ হয়েছে, জেলা বোর্ডের অনুগ্রহে ম্যালেরিয়াও অনেক কমেছে, কিন্তু লোক আর ফিরে আসেনি। জঙ্গলের মধ্যে বর্ষার দিনে মশার কামড় খেয়ে হাত পা ফুলে উঠল। আমি প্রত্যেক স্থান তন্ন তন্ন করে দেখলাম। 7-8 দিনের পূর্বের ঘটনা, পায়ের চিহ্ন যদি কোথাও থাকতে পারে তবে এখানেই তা থাকা সম্ভব। কিন্তু জায়গাটা দেখে হতাশ হতে হলো। জমিটা মুথো ঘাসে ঢাকা। বর্ষায় সে ঘাস বেড়ে একেবারে হাতখানেক লম্বা হয়েছে। তার ওপর পায়ের দাগ থাকা সম্ভবপর নয়। আমার মনে হলো খুনি রাত্রে এসেছিল ঠিক এই পথে। সামনের পথ লোকালয়ের মধ্যে দিয়ে কখনোই সে পথে আসতে সাহস করেনি। অনেকক্ষণ তন্ন তন্ন করে খুঁজে দেখেও সন্দেহজনক কোনো জিনিস চোখে পড়ল না। কেবল এক জায়গায় একটা শেওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলেকে বললাম, এই ডালটা ভেঙে কে দাঁতন করেছিল? আপনি? না, আমি এ জঙ্গলে দাঁতন কাঠি ভাঙতে আসবো কেন? তাই জিজ্ঞেস করছি। আপনি কি করে জানলেন ডাল ভেঙে কেউ দাঁতন করেছে? না, ভালো করে চেয়ে দেখুন, একরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুচড়ে ভেঙেছে ডালটা। তাছাড়া এতগুলি শেওড়া ডালের মধ্যে একটিই মাত্র ডাল ভাঙা। মানুষের হাতে ভাঙা বেশ বোঝা যাচ্ছে। দাঁতন কাঠি সংগ্রহ ছাড়া অন্য কি উদ্দেশ্যে ভাবে একটি ডাল কেউ ভাঙতে পারে? আপনার দেখবার চোখ তো অদ্ভুত। আমার তো মশাই চোখেই পড়তো না। আচ্ছা, দেখে বলুন না, কতদিন আগে এই ডালটা ভাঙা হয়েছে? অনেক দিন আগে। খুব বেশি দিন আগে না। মোচড়ানো অংশের গোড়াটা দেখে মনে হয় 6-7 দিন আগে। এর চেয়েও নিখুঁতভাবে বলা যায়। ওই অংশের সেলুলোজ অনুবীক্ষণ দিয়ে পরীক্ষা করলে ধরা পড়বে। আচ্ছা, আমি এই গাছের ভাঙা ডালটা কেটে নিয়ে যাব। একটা দা আনুন তো দয়া করে। গাঙ্গুলি মশাইয়ের ছেলের মুখ থেকে বুঝলাম সে বেশ একটু অবাক হয়েছে। ভাঙা দাঁতন কাঠি নিয়ে আমার এই মাথা ব্যথার কারণ কি বুঝতে পারছে না। সে পিছনে ফিরে দা আনতে যেতে উদ্যত হলো, কিন্তু 2-4 পা গিয়েই থমকে দাঁড়িয়ে ঘাসের মধ্যে থেকে কি একটা জিনিস হাতে তুলে নিয়ে বললে, এটা কি? আমি তার হাত থেকে জিনিসটা নিয়ে দেখলাম সেটা একটা কাঠের ছোট্ট গোলাকৃতি পাত। ভালো করে আলোয় নিয়ে এসে পরীক্ষা করে দেখলাম পাতের গায়ে একটা খোদাই কাজ, একটা ফুল, ফুলটার নিচে একটি শেয়ালের মতো জানোয়ার। এটা কি বলুন তো? আমি বুঝতে পারলাম না কি জিনিস এটা হতে পারে, তাও আন্দাজ করতে পারলাম না। জিনিসটা হাতে নিয়ে সেখান থেকে চলে গেলাম। যাবার আগে শেওড়া গাছের ভাঙা ডালের গোড়াটা কেটে নিয়ে এলাম। পরদিন থানায় গিয়ে দারোগাবাবুর সঙ্গে দেখা করে আমার পরিচয় দিলাম। তিনি আমায় সমাদর করে বসালেন। দেখুন, আমার দ্বারা যতদূর সাহায্য হওয়া সম্ভব তা আমি করব। আপনি এ সম্বন্ধে কিছু তদন্ত করেছেন? তদন্ত করা শেষ করেছি, তবে আসামি বার করা ডিটেকটিভ ছাড়া সম্ভব নয়। ননী ঘোষকে আমার সন্দেহ হয়। আমারও হয়, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা সহজ হবে না। ওকে চালান দিন না, ভয় খেয়ে যাক। খুনের রাত্রে অনুপস্থিত ছিল, কোথায় ছিল তার সন্তোষজনক প্রমাণ দিতে পারেনি। আপনি ওকে চালান দিতে পরামর্শ দেন? দিলে ভালো হয়। এর মধ্যে আরেকটা উদ্দেশ্য আছে, বুঝেছেন নিশ্চয়ই। এতদিন পুলিশের চাকরি করে তার বুঝিনি মশাই, ওকে চালান দিলে সত্যিকারের হত্যাকারী কিছুটা অসতর্ক হয়ে পড়বে, এবং যদি গা ঢাকা দিয়ে থাকে তবে বেরিয়ে আসবে। এই তো ঠিক তাই। যদিও ননী ঘোষকে আমি বেশ সন্দেহ করি, লোকটা ধূর্ত প্রকৃতির। কাল আমি লোকজন নিয়ে গ্রামে গিয়ে ডেকে বলবো ননীকে কালই চালান দেব। চালান দেওয়ার সময় গ্রামের সব লোকের সেখানে উপস্থিত থাকাটা দরকার। দাঁড়ান, একটা কথা আছে। হিসেবের খাতার একখানা পাতা সেদিন কুড়িয়ে পেয়েছিলাম গাঙ্গুলি মশাইয়ের ঘরে। পাতাখানা একবার দেখুন। একখানা হাত চিঠে কাগজের পাতা নিয়ে এসে দারোগাবাবু আমার হাতে দিলেন। এ তো ননীর হাতের লেখা নয়। না, এ গণেশের হাতের লেখাও নয়। সরফরাজ তরফদারও নয়, কারণ সে মারা যাবার পরে লেখা। তারিখ দেখুন। তবে খুনের অনেক দিন আগে লেখা হয়েছে, 4 মাসেরও বেশি আগে।
ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে পড়ছে মশাই। আমি একটা জিনিস আপনাকে তবে দেখাই। দারোগাবাবুর হাতে কাঠের পাতটা দিয়ে বললাম, এই জিনিসটা দেখুন। কি এটা? এটা কুড়িয়ে পেয়েছি। আর একটা জিনিস দেখুন। বলে শ্যাওড়া ডালের ওই গোড়াটা তার হাতে দিতেই তিনি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললেন, এ তো একটা শুকনো গাছের ডাল, এতে কি হবে? ওতেই একটা মস্ত সন্ধান দিয়েছে। জানেন, যে খুন করেছে সে ভোর রাত পর্যন্ত গাঙ্গুলি মশাইয়ের বাড়ি ছাড়েনি। ভোরের দিকে রাত পোহাতে দেরি নেই দেখে সরে পড়েছে। যাওয়ার সময় অভ্যাসের বসে শ্যাওড়া ডালের দাঁতন করেছে। আরে আপনারা যে দেখছি মশাই স্বপ্নরাজ্যে বাস করেন, এত কল্পনা করে পুলিশের কাজ চলে। কোথায় একটা দাঁতন কাঠির ভাঙা গোড়া। আমি জানি, আমার গুরু মিস্টার সোম একবার একটা ভাঙা দেশলাইয়ের কাঠিকে সূত্র ধরে আসামি পাকড়েছিলেন। বেশ 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 বেশ, আপনিও ধরুন না দাঁতন কাঠি থেকে, আমার আপত্তি কি আছে? যদি আমি এটাকে এত প্রয়োজনীয় মনে না করতাম তবে এটা এতদিন সঙ্গে নিয়ে বেড়াই। যে দুটো জিনিস পেয়েছি তাদের মধ্যে পরস্পর সম্বন্ধ আছে ও আমার বিশ্বাস। যে দাঁতন কাঠি ভেঙেছে তার বা তাদের দলের লোকেরা এই কাঠের পাতখানাও। পাতাখানা কি? সে কথা পরে বলবো। আরেকটা সন্ধান দিয়েছি দাঁতন কাঠিটা। কি? সেটাই দোষীর বা দোষীর দলের কারো দাঁতন করবার অভ্যেস আছে। দাঁতন করবার যার প্রতিদিনের অভ্যেস নেই সেরকম দাঁতন নিপুণভাবে মোচড় দিয়ে ভাঙতে জানবে না, এবং সম্ভবত সে বাঙালি এবং পল্লী গ্রামবাসী। হিন্দুস্থানিরা দাঁতন করে, কিন্তু দেখবেন তারা শ্যাওড়া ডালের দাঁতন করতে জানে না। তারা নিম বা বাবলা গাছের দাঁতন কাঠি ব্যবহার করে সাধারণত। এই লোকটা বাঙালি, এ বিষয়ে ভুল নেই। সেদিনই আমি কলকাতায় মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম। শ্যাওড়া ডালের গোড়াটা আমি তাকে দেখাইনি, কাঠের পাতটা তার হাতে দিয়ে বললাম, এটা কি বলে আপনি মনে করেন? এইটা তুমি পেলে কোথায়? সে কথা আপনাকে এখন বলবো না, ক্ষমা করবেন। না, এটা আসামে মিসমি জাতির মধ্যে প্রচলিত একটা রক্ষা কবচ। তুমি দেখবে আমার কাছেও একটা আছে। মিস্টার সোমের বাড়িতে নানা দেশের অদ্ভুত জিনিসের একটা প্রাইভেট মিউজিয়াম মতো আছে। তিনি তার সংগৃহীত দ্রব্যগুলোর মধ্যে থেকে সেই রকম একটা কাঠের পাত এনে আমার হাতে দিলেন। আপনারটা একটু বড়, কিন্তু চিহ্ন একই, ফুল আর শেয়াল। এটা ফুল নয়, নক্ষত্র, দেবতার প্রতীক, আর নিচে উপাসনাকারী মানুষের প্রতীক পশু। কোন দেশের জিনিস বললেন? নাগা পর্বতের নানা স্থানে কবচ প্রচলিত, বিশেষ করে ডিব্রু সাদিয়া অঞ্চলে। আমি তার হাত থেকে আমার পাতটা নিয়ে তারপর বললাম, এই শ্যাওড়া ডালটা কদিনের ভাঙা বলে মনে হয়? ভালো করে দেখে দেব। আচ্ছা, বসো। সেটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে একটু পরে ফিরে এসে বললেন, 8-9 দিন আগে ভাঙা বলেই মনে হচ্ছে। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজের বাসায়। আমার মনে ক্রমশ একটা বিশ্বাস দৃঢ়তর হয়ে উঠছে। গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তার ঘরের মধ্যে খুঁড়ে দেখতে খুনির লেগেছিল সারা রাত। যুক্তির দিক থেকে হয়তো এর অনেক দোষ বার করা যাবে, কিন্তু আমি অনেক সময় অনুমানের ওপর নির্ভর করে অগ্রসর হয়ে সত্যের সন্ধান পেয়েছি। কিন্তু ননী ঘোষকে আমি এখনো রেহাই দিইনি। শ্যামপুরে ফিরেই আমি আবার তার সঙ্গে দেখা করলাম। আমায় দেখে ননীর মুখ শুকিয়ে গেল, তাও আমার চোখ এড়ালো না। শোনো ননী, আবার এলাম তোমায় জ্বালাতে, কতকগুলি কথা জিজ্ঞেস করব। আগে বলুন। গাঙ্গুলি মশাই যেদিন খুন হন সেদিন রাত্রে তুমি কোথায় ছিলে? ননীর মুখ বিবর্ণ হয়ে গেল। আগে বলো, কোথায় ছিলে? বাড়ি তো ছিলে না। আগে না, সামটায় শ্বশুর বাড়ি যেতে যেতে সেদিন দেবনাথপুরে হাটতলায় রাত কাটাই। কেউ দেখেছে তোমায়? আগে তা যদিও দেখেনি। কেন দেখেনি? রাত হয়ে গেল দেখে ওখানে আশ্রয় নিয়েছিলাম, তখন কেউ সেখানে ছিল না। খেয়াঘাট পার হওনি দেবনাথপুরে? হ্যাঁ বাবু, অনেক লোক একসঙ্গে পার হচ্ছিল, আমায় তো পাটনি চিনে রাখেনি। বাড়ি এসেছিলে কবে?
শনিবার দুপুরবেলা। গাঙ্গুলি মশাই খুন হয়েছেন কার মুখে শুনলে? আগে ওই গায়ে ঢুকে মাঠে কাপালিদের মুখে শুনি। কার মুখে শুনেছিলে তার নাম বলো। আগে ঠিক মনে হচ্ছে না, বোধহয় হিরু কাপালি। তার কাছে গিয়ে প্রমাণ করে দিতে পারবে? আগে ঠিক তো মনে নেই, যদি হিরু না হয়। ননির কথায় আমার সন্দেহ আরো বেশি হলো। সে রাত্রেও ঘরে ছিল না, অথচ কোথায় ছিল তা পরিষ্কার প্রমাণও দিতে পারছে না। গোপনে সন্ধান নিয়ে আরও জানলাম ননি সম্প্রতি কলকাতায় গিয়েছিল, আজ 2 দিন হলো এসেছে। ননিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও সত্যি কথা বলবে না। একটা কিছু কাণ্ড ঘটাচ্ছে নাকি তলে তলে, কিছুই বোঝা যাচ্ছে না। 2 দিন পরে শ্রীগোপাল এসে আমায় খবর দিলে গ্রামের মহিন শ্যাকরাকে এসে ডেকে এনেছে, আমার সঙ্গে দেখা করবে, বিশেষ কাজ আছে। মহিন শ্যাকরার বয়স প্রায় 50-এর উপর। নিতান্ত ভালো মানুষ, গ্রাম্য শ্যাকরা, ঘোর প্যাঁচ জানে না বলেই মনে হলো। একে কেন এনেছো? এ কি বলছে শুনুন। কি মহিন বাবু, ননি ঘোষ আমার কাছে 11 ভরি সোনার তাবিজ আর হার তৈরি করে নিয়েছেই আজ 3-4 দিন আগে। দাম কত? 27 টাকা করে ভরি, হিসেব করে নিন। টাকা নগদ দিয়েছিল? হ্যাঁ বাবু। সে টাকা তোমার কাছে আছে? নোট না নগদ? নগদ। টাকা নেই বাবু, তাই মহাজনের ঘর থেকে সোনা কিনে এনে গহনা করি। 2-1 টাকাও নেই? না বাবু। তোমার মহাজনের কাছে আছে? বাবু, রানাঘাটের শীতল পোদ্দারের দোকানে কত সোনা কেনা বেচা হচ্ছে দিনে, আমার যে টাকা কি তারা বসিয়ে রেখেছে। শীতল পোদ্দার নাম? আমার সঙ্গে তুমি চলো রানাঘাটে আজই। বেলা 3টে ট্রেনে মহিন শ্যাকরাকে নিয়ে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে হাজির হলাম। সঙ্গে মহিনকে দেখে বুড়ো পোদ্দার মশাই ভাবলে বড় খরিদ্দার এনেছে মহিন। তাদের আদর অভ্যর্থনাকে উপেক্ষা করে আমি আসল কাজের কথা পারলাম, একটু কড়া রুক্ষ স্বরে। সেদিনেই মহিন আপনাদের ঘর থেকে সোনা কিনেছিল 11 ভরি। পোদ্দারের মুখ বিবর্ণ হয়ে উঠল। ভয়ে ভাবলে এ নিশ্চয়ই পুলিশের হাঙ্গামা। হ্যাঁ বাবু, কিনেছিল। টাকা নগদ দেয়? তা দিয়েছিল। সে টাকা আছে? না বাবু, টাকা কখনো থাকে? আমাদের বড় কারবার, কোথাকার টাকা কোথায় গিয়েছে। ঠিক কথা বলো। টাকা যদি থাকে আনিয়ে দাও, তোমার ভয় নেই। চুরির ব্যাপার নয়, মহিনের কোনো দোষ নেই। তোমাদের কোনো পুলিশের হাঙ্গামায় পড়তে হবে না। কেবল কোর্টে সাক্ষী দিতে হতে পারে। টাকা বের করো, টাকা বের করো। পোদ্দার মশাই, আমাদের কোনো ভয় নেই। বাবু বলেছেন টাকা যদি থাকে দেখান বাবুকে। কিন্তু বাবু একটা কথা, টাকা তো সব সমান, টাকার গায়ে কি নাম লেখা আছে? সে কথায় তোমার দরকার নেই। নাম লেখা থাক না থাক, টাকা তুমি বার করো। শীতল পোদ্দার টাকা বার করে নিয়ে এলো একটা থলির মধ্যে থেকে। আর সেদিনকার তহবিল আলাদা করা ছিল। সোনা বিক্রির তহবিল আমাদের আলাদা থাকে, কারণ এই নিয়ে তো মহাজনের সোনা কিনতে যেতে হয়। যে টাকা হাতে নিয়ে দেখবার আগেই শীতল একটা কথা বললে যা আমার কাছে আশ্চর্য মনে হলো। বাবু, এগুলো পুরনো টাকা, পোঁতা টোঁতা ছিল বলে তো মনে হয় না চুরির টাকা নয়। আমি প্রায় চমকে উঠলাম ওর কথাটা শুনে। মহিন শ্যাকরার মুখ দেখি বিবর্ণ হয়ে উঠেছে। তুমি কি করে জানলে পুরনো টাকা? দেখুন, আপনিও হাতে নিয়ে পুরনো কলঙ্ক ধরার রূপ দেখলে আমাদের চোখে কি চিনতে বাকি থাকে বাবু? এই নিয়ে কারবার করছি যখন, ওই আর কি। কতদিনের পুরনো টাকায়? 20-25 বছরের। টাকাগুলো হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম 20 বছরের পরের কোনো সালের অঙ্ক টাকার গায়ে লেখা নেই। মাটিতে পোঁতা টাকা বলে ঠিক মনে হচ্ছে। আর নিশ্চয়ই বাবু, পেতলের হাঁড়িতে পোঁতা ছিল, পেতলের কলঙ্ক লেগেছে টাকার গায়ে। আচ্ছা, তুমি এ টাকা আলাদা করে রেখে দাও। আমি পুলিশ নই, কিন্তু পুলিশ শিগগির এসে টাকা চাইবে, মনে থাকে যেন। দোহাই বাবু, দেখবেন যেন আমি এর মধ্যে জড়িয়ে না পড়ি, কোনো দোষের দোষী না হই বাবু, ঠিক আছে? মহিন আমার পুরনো খাতকের খদ্দের,
ও কোথা থেকে টাকা এনেছে তা কেমন করে জানবো বলুন। মহিনকে নিয়ে দোকানের বাইরে চলে এলাম। দেখিও ভয় কেমন বিবর্ণ হয়ে উঠেছে। কি মহিন, তোমার ভয় কি? তুমি গাঙ্গুলি মশাইকে খুন করনি তো? খুন? গাঙ্গুলি মশাইকে? কি বলতেছেন বাবু এগুলো? দেখলাম ওর সর্বশরীর যেন থরথর করে কাঁপছে। কেন ওর এত ভয় হলো কিসের জন্য? আমরা ডিটেকটিভ, আসামি ধরতে বেরিয়ে কাউকে সাধু বলে ভাবা আমাদের স্বভাব নয়। মিস্টার সোম আমার শিক্ষাগুরু, তার একটি মূল্যবান উপদেশ হচ্ছে, যে বাড়িতে খুন হয়েছে বা চুরি হয়েছে সে বাড়ির প্রত্যেককেই ভাববে খুনি ও চোর, প্রত্যেককে সন্দেহের চোখে দেখবে, তবে খুনের কিনারা করতে পারবে, নতুবা পদে পদে ঠকতে হবে। ননী ঘোষ তো আছেই এর মধ্যে, এ সন্দেহ আমার এখন বদ্ধমূল হলো। বিশেষ করে টাকা দেখবার পর আদৌ সে সন্দেহ না থাকবারই কথা। কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন সাকরার সঙ্গে খুনের কি কোনো সম্পর্ক আছে? কথাটা ট্রেনে বসে ভাবলাম। মহিনও কামরায় একপাশে বসে আছে, সে আমার সঙ্গে একটা কথাও বলেনি। জানলা দিয়ে পাণ্ডুর বিবর্ণ মুখে ভীত চোখে বাইরের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। মহিনের যোগাযোগে ননী ঘোষ খুন করেনি তো? দুজনে মিলে হয়তো এ কাজ করেছে, কিংবা এমনও কি হতে পারে না যে মোহিনী খুন করেছে, ননী ঘোষ নির্দোষ? তবে একটা কথা, ননী ঘোষের হাতেই খাতাপত্র, কত টাকা আসছে যাচ্ছে ননী তো জানতো। মহিন সাকরা সে খবর কি করে রাখবে? তখনই একটা কথা মনে পড়ল। গাঙ্গুলি মশাই ছিলেন সরল প্রাণ লোক, যেখানে সেখানে নিজের টাকা কড়ির গল্প করে বেড়াতেন, সবাই জানে। তোমার দোকানে অনেকে বেড়াতে যায় না? হ্যাঁ বাবু। গাঙ্গুলি মশাইও যেতেন? তা যেতেন বই কি বাবু, গিয়ে গল্প টল্প করতেন? তা করতেন বই কি বাবু। টাকা কড়ির কথা কখনো বলতেন তোমার দোকানে বসে? সেটা তো তার স্বভাব ছিল, সে কথাও বলতেন মাঝে মাঝে। ননী ঘোষের সঙ্গে তোমার খুব মাখামাখি ভাব ছিল? আমার দোকানে আসতো গহনা করাতে, আমার খদ্দের, এ থেকে যা আলাপ। তাছাড়া সে আমার গাঁয়ের লোক, খুব মাখামাখি ভাব আর এমন কি থাকবে, ওই যেমন থাকে। তুমি আর ননী দুজনে মিলে গাঙ্গুলি মশাইকে খুন করে টাকা ভাগাভাগি করে নিয়েছো, কেমন কিনা? এই প্রশ্ন করেই আমি ওর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখলাম। ভয়ের রেখা ফুটে উঠল ওর মুখে। ও আমার মুখের দিকে বড় বড় চোখ করে বলল, কি কি যে বলেন বাবু, আমি ব্রহ্ম হত্যার পাতো খাবো ওই টাকার জন্য? দোয়াই ধর্ম, আপনাকে সত্যি কথা বলছি বাবু। কিছু বোঝা গেল না। কেউ কেউ থাকেন নিপুণ ধরনের স্বাভাবিক অভিনেতা, তাদের কথাবার্তা হাবে ভাবে বিশ্বাস করলেই ঠকতে হয়, এ আমি কতবার দেখেছি। শ্যামপুরে ফিরে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করলাম। থানা থেকে দারোগা বাবু আর ইন্সপেক্টর বাবু এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি গহনার কথা কিছু বললে নাকি তাদের? না, আমি কেন সে কথা বলতে যাব? আমাকে কোনো কথা তো বলে দেননি। বেশ করেছ। ওরা আপনার সেই কাঠের তক্তা মতো জিনিসটা দেখতে চাইছিলেন। কেন? সে কথা কিছু বলেননি। তারাও দেখে কিছু করতে পারেন? আমি তাদের দিয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু তারা পারবেন বলে আমার ধারণা নেই। বিকেলের দিকে আমি নির্জনে বসে অনেকক্ষণ ভাবলাম। আমার দৃঢ় বিশ্বাস মিসমি জাতির কাষ্ঠ নির্মিত রক্ষা কবচের সঙ্গে এই খুনির যোগ আছে। সেই রক্ষা কবচ প্রাপ্তি এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যা আমার কাছে সেটা রীতিমতো সমস্যা হয়ে উঠছে ক্রমশ। ননী ঘোষের সঙ্গেও এর সম্পর্ক এমন নিবিড় হয়ে উঠেছে যেটা আর কিছুতেই উপেক্ষা করা চলে না। শীতল পোদ্দারের দোকানের টাকার কথা যদি পুলিশকে বলি, তবে তারা এখনই ননীকে গ্রেপ্তার করবে। কিন্তু সেদিক থেকে মস্ত বাধা হচ্ছে, সে টাকা যে ননী ঘোষ দিয়েছিল মহিনকে, তার প্রমাণ কি? মহিনের কথার উপর নির্ভর করা ছাড়া এক্ষেত্রে অন্য কোনো প্রমাণ নেই। শীতল পোদ্দারও তো ভুল করতে পারে। হয়তো এমনও হতে পারে মহিন সাকরাই আসল খুনি। তার দোকানে বসে গাঙ্গুলি মশাই কখনো টাকার গল্প করে থাকবেন, তারপর সুবিধে পেয়ে মহিন গাঙ্গুলি মশাইকে খুন করেছে। পোঁতা টাকা পোদ্দারের দোকানে চালিয়ে এখন ননীর উপর দোষ চাপাচ্ছে। ননী ঘোষের সঙ্গে সন্ধ্যার সময় দেখা করলাম। ওকে দেখেই কিন্তু আমার মনে কেমন সন্দেহ হলো, লোকটার মধ্যে কোথায় কি গলদ আছে। ও খুব সাচ্চা লোক নয়। আমাকে দেখে প্রতিবারই ও কেমন যেন হয়ে যায়। হ্যাঁ, লোকটা ধূর্তও বটে, ওর চোখে মুখের ভাবেও সেটা বোঝা যায় বেশ।
তুমি মহিনের দোকান থেকে তাবিজ গড়িয়েছো সম্প্রতি? হ্যাঁ, হ্যাঁ বাবু। অত টাকা হঠাৎ পেলে কোথায়? হঠাৎ কেন বাবু? আমরা 3 পুরুষে ঘি মাখনের ব্যবসা করি। টাকা হাতে ছিল, তা ভাবলাম নগদ টাকা পাড়া গায়ে। টাকা নগদ দিয়েছিলে না নোটে? নগদ। সব টাকাই কি তোমার ঘি মাখন বিক্রির টাকা? হ্যাঁ বাবু। ননিকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরোলাম। ননি অত্যন্ত ধূর্ত লোক, ওর কাছ থেকে কথা বার করা চলবে না দেখা যাচ্ছে। বেড়াতে বেড়াতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় দেখি কি একজন ভদ্রলোক গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা কইছেন। এই যে আসুন, চা খাবেন? না, এখন চা খাবো না, ব্যস্ত আছি। আসুন আলাপ করিয়ে দিই। ইনি সুশীল রায়, আর ইনি জানকীনাথ বড়ুয়া, আমাদের পাড়ার জামাই। আমার বাড়ির পাশের ওই বুড়ি দিদিমার জামাই। উনিও একটু একটু মানে ওকে সব বলেছিলাম। আমি বুঝলাম জানকী বড়ুয়া আর যাই হোক সে আমার প্রতিদ্বন্দ্বী, আর একজন প্রাইভেট ডিটেকটিভ। মনটা হঠাৎ যেন বিরূপ হয়ে উঠল শ্রীগোপালের প্রতি। সে আমার উপর এরই মধ্যে আস্থা হারিয়ে ফেলেছে এবং কোথা থেকে আর একজন গোয়েন্দা আমদানি করে তাকে সব ঘটনা খুলে বলছিল। আমাকে আস্তে দেখে থেমে গিয়েছে। আপনি কি বুঝছেন? কে সম্বন্ধে? কোন সম্বন্ধে? কিছুই না, তবে আমার মনে হয়। কি বলুন? এখানকার লোকই খুন করেছে। আপনি বলছেন এই গাঁয়ের লোক? এই গাঁয়ের জানাশোনা লোক ভিন্ন এই কাজ হয়নি। ননী ঘোষের সম্বন্ধে আপনার কি মনে হয়? আমি বিস্মিতভাবে জানকীবাবুর মুখের দিকে চাইলাম। তাহলে শ্রীগোপাল দেখছি ননী ঘোষের কথা ওই ভদ্রকের কাছে বলেছে। ভারী রাগ হলো শ্রীগোপালের ব্যবহারে। আমার উপর তাহলে আদৌ আস্থা নেই ওর দেখছি। একবার মনে হলো জানকীবাবুর কথার কোনো উত্তর আমি দেব না। অবশেষে ভদ্রতাবোধেরই জয় হলো। ননী ঘোষের কথা আপনাকে কে বললেন? কেন, শ্রীগোপালের মুখেই সব শুনেছি। আপনি তাকে সন্দেহ করেন? খুব করি। তার সঙ্গে এক্ষুনি একবার দেখা করা দরকার। তার হাতেই যখন টাকার হিসেব লেখা হতো। দেখুন না, ভালোই তো। হঠাৎ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে জানকীবাবু বললেন, আচ্ছা, আপনি ঘটনাস্থলে ভালো করে খুঁজেছিলেন? খুঁজেছিলাম বই কি। কিছু পেয়েছিলেন? আমি জানকীবাবুর এই প্রশ্নে দস্তুর মতো বিস্মিত হলাম। যদি তিনি নিজেও একজন গোয়েন্দা হন, তবে তার পক্ষে অন্য একজন সমব্যবসায়ী লোককে একথা জিজ্ঞেস করা শোভনতা ও সৌজন্যের বিরুদ্ধে, বিশেষত যখন আগে থেকেই এ ব্যাপারের অনুসন্ধানে আমি নিযুক্ত আছি। এমন বিশেষ কিছু না। তাহলে কিছুই পাননি? কিছুই না, কিছুই তেমন কিছু না আর কি। কাঠের পাতের কথাটা জানকীবাবুকে বলবার আমার ইচ্ছে ছিল না। জানকীবাবুকে বলে কি হবে? তিনি কি বুঝতে পারবেন জিনিসটা আসলে কি? মিস্টার সোমের সাহায্য ব্যতীত কি আমারই বোঝার কোনো সাধ্য ছিল? মিস্টার সোমের মতো পণ্ডিত ও বিচক্ষণ গোয়েন্দা খুব বেশি নেই এদেশে, এ আমি হলপ করে বলতে পারি। জানকীবাবু চলে গেল। আমি শ্রীগোপালকে বললাম, তুমি একে কি বলেছিলে? কি বলবো? ননী ঘোষের কথা বলেছ? হ্যাঁ, তা বলেছি। আমাকে তোমার বিশ্বাস না হতে পারে, তা বলে আমার আবিষ্কৃত ঘটনা সূত্রগুলি তোমার অন্য ডিটেকটিভকে দেওয়ার কি অধিকার আছে? শ্রীগোপাল চুপ করে রইল। ও নির্বুদ্ধিতায় ও অবিবেচকতায় আমি যার পর নেই বিরক্তি বোধ করলাম। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি মহিন সাকরার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয়ে ভয়ে একটা টুল পেতে দিল বসবার জন্য। মহিন একটা সত্যি কথা বলবে? কি বলুন না। তোমার সঙ্গে ননীর ঝগড়া বিবাদ হয়েছিল কিছুকাল আগে। মহিন আমার দিকে অবাক হয়ে চেয়ে থেকে বললে, ননী বলেছে বুঝি? ওর কথা সব মিথ্যে বাবু, সব মিথ্যে। ঝগড়া হয়েছিল তাহলে, তাই তো? সত্যি বলো।
মহিন চুপ করে রইল অনেকক্ষণ, তারপর আস্তে আস্তে বললে, হয়েছিল তো বাবু, কিন্তু তাতে আমার কোনো দোষ। আমি সে কথা বলিনি, ঝগড়া হয়েছিল কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ বাবু। কি নিয়ে ঝগড়া হয়েছিল বলো এবার? ওই সোনার দর নিয়ে বাবু। আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননী ঘোষের তাবিজ গড়ানোর কথা এই জন্যে বলেছিলে, কেমন ঠিক কি না? হ্যাঁ। তখন তুমি ভেবেছিলে যে ননী ঘোষই খুন করেছে। তা না বাবু। ঠিক বলো। না বাবু। তাহলে তুমিও যে দোষী হবে আইনত তাই ভাবছো বুঝি? মহিন সাকরা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বাবু, তোমাকে গ্রেপ্তারের জন্য থানায় খবর দেব। দোহাই বাবু, আমার সব কথাগুলো শুনেই না গে। আপনি দেশের লোক, আমার সর্বনাশ করবেন না বাবু। আমার বাচ্চা কাচ্চা মরে যায় বাবু, আপনি এইরকমটা করবেন না বাবু। কি বলো বাবু? তখন আমি লুটের টাকা বলে সন্দেহ করিনি, কি করে করব বলুন বাবু, সেটা কি সম্ভব? তবে কখন সন্দেহ করলে? বাবু, শ্রীগোপালই আমায় বললে আপনি ননী ঘোষে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম গহনার কথাটা প্রমাণ না করলেই মারা যাবো, আর আমি সেই জন্যই বলে ফেলছি বাবু। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানা দিক থেকে প্রকাশ পাচ্ছে। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে তবে সেটা ওর নির্বুদ্ধিতার জন্যই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলার জন্য তার বাড়ির দিকে চললাম। রাস্তাটা বাড়ির পেছনের দিকে, শিগগির হবে বলে শর্টকাট করে গেলাম বনের মধ্যে দিয়ে। সেই বন যেখানে আমি সেদিন মিশমি জাতির কবচ ও দাঁতন কাঠির গোড়া সংগ্রহ করেছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম, হঠাৎ একটা সাদা মতো কিছু দূরে দেখে একটা থমকে দাঁড়িয়ে গেলাম। জিনিসটা নড়ছে চড়ছে আবার। অন্ধকারের জন্যে ভয় যেন বুকের রক্ত আমার একেবারে হিম হয়ে গেল। এ বনের পরেই গাঙ্গুলি মশাইয়ের বাড়ি। গাঙ্গুলি মশাইয়ের ভূত নাকি রে বাবা? হঠাৎ একটা টর্চ জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে কে কড়া গলায় হাঁকলে, কে ওখানে? আমিও তো তাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কে আপনি? আমার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল একটা মনুষ্য মূর্তি, এবং টর্চের আলো আঁধার কেটে গেলে দেখলাম সে জানকী বাবু, ডিটেকটিভ। আপনি কি করছিলেন অন্ধকারে বনের মধ্যে? আমি ও বুঝেছি, কিছু মনে করবেন না, হঠাৎ এসে পড়েছিলাম এখানে। না কিছু না। তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলি এগিয়ে। ভদ্রলোক শুধু অপ্রতিভ নয়, যেন হঠাৎ ভীত ত্রস্ত হয়ে পড়েছেন। কি মুশকিল, এসব পাড়া গাঁয়ে শহরের মতো বাথরুমের বন্দোবস্ত না থাকাতে সত্যিই অনেকের বড়ই অসুবিধে হয়। জানকী বড়ুয়া প্রাইভেট ডিটেকটিভকেই অন্ধকারে গাঙ্গুলি মশাইয়ের ভূত বলে মনে হয়েছিল ভেবে আমার খুব হাসি পেল। ভদ্রলোককে কি বিপন্নই করে তুলেছিলাম। সেদিন সন্ধ্যার পরে শ্রীগোপালের বাড়ি বসে চা খাচ্ছি, এমন সময় জানকীবাবু আমার পাশে এসে বসলেন। তাকেও চা দেওয়া হলো। জানকীবাবু দেখলাম বেশ মজলিশী লোক। চা খেতে খেতে তিনি নানা মজার মজার গল্প বলতে লাগলেন। আমি তো মশাই গাঁয়ের জামাই, আর 14 বছর হলো বিয়ে করেছি। কাকে না চিনি বলুন, এই গ্রামে সকলেই আমার আত্মীয়। আপনি এখানে প্রায় যাতায়াত করেন? তাহলে তো হবেই আত্মীয়তা। আমার স্ত্রী মারা গিয়েছে আজ বছর 3। তারপর আমি প্রায়ই আসি না। আমার শাশুড়ি ঠাকুরুন বৃদ্ধ হয়ে পড়েছেন, আমার আসার জন্য চিঠি লেখেন, তাই না এসে পারি না। ছেলেপুলে কি আপনার? একটা ছেলে হয়েছিল, মারা গিয়েছে। এখন আর কিছুই নেই। আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? আমার বিশেষ কৌতূহল এই সম্বন্ধে। গাঙ্গুলি মশাই আমার শ্বশুরের সমান ছিলেন, বড় স্নেহ করতেন আমায়। তার খুনের ব্যাপারে একটা কিনারা না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই। আমার মনে কোনো অহংকার নেই মশাই। আমি এই খুনের কিনারা করতেই পারি, বা আমি করি আর আপনি করুন, বা পুলিশই করুক, আমার পক্ষে সবই সমান। যার দ্বারা হোক কাজ হলেই হলো,
নাম আমি চাই না। নাম কে চায় বলুন, আমিও নয়। তবে আসুন না, একটু আমরা মিলেমিশেই কাজটা করি। পুলিশকেও বলুন। পুলিশ তো খুব রাজি, তারা তো এতে খুব খুশিই হবে। বেশ, তবে কাল থেকে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রথম কথা, আপনি কিছু সূত্র পেয়েছেন কি না আমায় বলুন। আমি যা পেয়েছি আপনাকে বলি। আমি এখানে এখন বলবো না, পরে আপনাকে জানাবো। নন্দী ঘোষের ব্যাপারটা আপনি কি মনে করছেন? সেদিন তো আপনাকে বলেছি ওকে আমার সন্দেহ হয়। আপনি ওকে সন্দেহ করেন? নিশ্চয়ই করি। আপনি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? সেই গয়নার ব্যাপারটাই তো ওর বিরুদ্ধে একটা মস্ত বড় প্রমাণ। তা আমারও মনে হয়েছে, কিন্তু ওর মধ্যে গোলমালও যথেষ্ট। মহিন শেখরাকে নিয়ে তো আমি মহিনকে সন্দেহ করি না। কেন বলুন তো? মহিন তো খাতা লিখত না গাঙ্গুলি মশাইয়ের, ভেবে দেখুন কথাটা। সেসব আমিও ভেবেছি, তাতেও জিনিসটা ঠিক পরিষ্কার হয় না। চলুন না দুজনে একবার ননির কাছে যাই। তার কাছে আমি গিয়েছিলাম, তাতে কোনো ফল হবে না। এই হিসেবের খাতাখানা কোথায়? পুলিশের জিম্মায়। আপনি ভালো করে দেখেছেন খাতাখানা? দেখেছি বলেই তো ননিকে জড়াতে পারিনি ভালো করে। কেন? শুধু ননির হাতের লেখা নয়, আর অনেকের হাতের লেখাই রয়েছে যে তাতে। কার কার? জানকীবাবু ব্যগ্রভাবে এই প্রশ্নটা করে আমার মুখের দিকে যেন উৎকণ্ঠিত আগ্রহে উত্তরের অপেক্ষায় চেয়ে রইলেন। আমি মৃত মুসলমান ভদ্রলোকটির ও স্কুলের ছাত্রটির কথা তাকে বললাম। ও, এই সে তো আমি জানি, শ্রীগোপালের মুখে শুনেছি। যা শুনেছেন তার বেশি আমারও কিছু বলবার নেই। পরদিন সকালে ননী ঘোষ এসে আমার কাছে হাজির হলো। বাবু, আপনার সঙ্গে একটা কথা আছে। কি? জানকীবাবু এ গায়ে জামাই বলে খাতির করি, কিন্তু উনি কাল রাতে আমায় যেরকম গালমন্দ দিয়ে এসেছেন তাতে আমি বড় দুঃখিত। বাবু, যদি দোষ করে থাকি পুলিশে দিন, তা গালমন্দ কেন? তুমি বড় চালাক লোক ননি, আমি সব বুঝি। পুলিশে দেবার হলে তোমাকে একদিনও হাজতের বাইরে রাখবো ভেবেছ? বাবু কি আমাকে সন্দেহ করেন? লোকটা সাংঘাতিক ধূর্ত। আমার দৃঢ় বিশ্বাস এখন যেই করুক ননি তার মধ্যে নিশ্চয়ই জড়িত। অথচ ভেবেছে যে আমার চোখে ধুলো দেবে। সে কথা এখন নয়, 1 মাসের মধ্যেই জানতে পারবে। বাবু, আপনি আমাকে যতই সন্দেহ করুন, ধর্ম যতদিন মাথার উপর আছে। ধূর্ত লোকেরাই ধর্মের দোহাই পারে বেশি। লোকটার উপর সন্দেহ দ্বিগুণ বেড়ে গেল। সারাদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পরে আহারাদি সেরে অনেকক্ষণ বই পড়লাম। তারপর আলো নিভিয়ে দিয়ে নিদ্রা যাবার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না অনেক রাত পর্যন্ত ঘুম হলো না। বোধহয় সেই জন্যই সেই রাতে আমার প্রাণ বেঁচে গেল। ব্যাপারটা কি হলো খুলে বলি। সেও এক কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার রাত্রি। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, অথচ গুমোট কাটেনি। আমার ঘরটার উত্তর দিকে একটা মাত্র কাঠের গড়ার দেওয়া জানলা, জানলার সামনাসামনি দরজা। পশ্চিম দিকের দেওয়ালে জানলা নেই, একটা ঘুলঘুলি আছে মাত্র। রাত প্রায় 1টা কি তার বেশি। আমার ঘুম আসেনি, তবে সামান্য একটু তন্দ্রার ভাব এসেছে। হঠাৎ বাইরে ঘুলঘুলির ঠিক নিচেই যেন কার পায়ের শব্দ শোনা গেল। গরু কি ছাগলের পায়ের শব্দ হওয়া বিচিত্র নয়, বিশেষ গ্রাহ্য করলাম না। তারপর শব্দটা সেদিক থেকে আমার শিয়রের জানালার কাছে এসে থামল। তখন আমি ভাবছি ওটা গরুর পায়ের শব্দ। এমন সময় আমার বিস্মিত দৃষ্টির সামনে দিয়ে অস্পষ্ট অন্ধকারের মধ্যে কার একটা সুদীর্ঘ হাত একেবারে আমার বুকের কাছে, ঠিক বুকের ওপর এসে পৌঁছল। হাতে ধারালো একখানা সোজা ছোরা, অন্ধকারেও যেন ঝকঝক করছে। ততক্ষণে আমার বিস্ময়ের প্রথম মুহূর্ত কেটে গিয়েছে। আমি তাড়াতাড়ি পাশ মোড়া দিয়ে ছোড়ার সমেত হাতখানা ধরতে গিয়ে মুহূর্তের জন্য একটা বাঁশের লাঠিকে চেপে ধরলাম। আর পরক্ষণেই কে যেন এক জোর ঝটকায় লাঠিখানা আমার হাত থেকে ছিনিয়ে নিলে, আর সঙ্গে সঙ্গে ছোড়ার তীক্ষ্ণ অগ্রভাগের আঘাতে আমার হাতের কবজি ও বুকের খানিকটা চিরে রক্তারক্তি হয়ে গেল।
তাড়াতাড়ি টর্চ জেলে দেখি বিছানা রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। তখনই ন্যাকড়া ছেঁড়া হাতে জলপটি বেঁধে লণ্ঠন জানলাম। লাঠির অগ্রভাগে তীক্ষ্ণাস্ত্র ছোড়া মাথা ছিল। আমার বুক লক্ষ্য করে ঠিক কুড়ুলের কূপের ধরনের লাঠি উঁচিয়ে কূপ মারলি ছোড়া পিঠের এদিক ওদিক একেবারে ফুঁড়ে বেরোতো। তারপর বাঁধন আলগা করে ছোড়াখানা আমার বিছানার পাশে কিংবা আমার উপর ফেলে রাখলেই আমি যে আত্মহত্যা করেছি একথা বিশেষজ্ঞ ভিন্ন অন্য লোককে ভুল করে বোঝানো চলত। কিন্তু আমি নিরস্ত্র ছিলাম না। মিস্টার সোমের ছাত্র আমি। আমার বালিশের তলায় 6 নলা অটোমেটিক ওয়েবলি লুকোনো। সেটা হাতে করে তখনই বাইরে এসে টর্চ ধরে ঘরের সর্বত্র খুঁজলাম। জানলার কাছে জুতো শুদ্ধ টাটকা পায়ের দাগ। ভালো করে টর্চ ফেলে দেখলাম। কি জুতো? রবার সোল না চামড়া? অন্ধকারে ভালো বোঝা গেল না। এখনই এই জুতোর সোলের একটা ছাঁচ নেওয়া দরকার, কিন্তু তার কোনো উপকরণ দুর্ভাগ্যের বিষয় আজ আমার কাছে নেই। আমার মনে কেমন ভয় করতে লাগলো। আকাশের দিকে চাইলাম। কৃষ্ণপক্ষের ঘোর মেঘান্ধকার রজনী। এমনি রাত্রে ঠিক গত কৃষ্ণপক্ষেই গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন। আমি শ্রীগোপালের বাড়ি গিয়ে ডাকলাম, শ্রীগোপাল, শ্রীগোপাল, ওঠো, ওঠো। কে? বাইরে এসো, আলো নিয়ে এসো, সব বলছি। শ্রীগোপাল একটা কেরোসিনের টেমি জ্বালিয়ে চোখ মুছতে মুছতে বিস্মিত মুখে বার হয়ে এলো। কে? ও আপনি? এত রাত্রে কি মনে করে? চলো বসি, সব বলছি। এক গ্লাস জল খাও তো দেখি। চা খাবেন? স্টোভ আছে। চা খোর আমি, সব মজুদ রাখি। করে দিই? চা খেয়ে আমি আর বসতে পারছি না। ঘুমে যেন চোখ ঢুলে আসছে। বাকি রাতটুকু আমার এখানেই শুয়ে কাটিয়ে দেবেন। না না? বলেন কি? নয় ননির কাজ নয়। কি করে জানলেন? এখানকার লোক ছোড়ার ব্যবহার জানে না। বাংলাদেশের পাড়া গাঁয়ে ছোড়ার ব্যবহার নেই। তবে এ কাজ যে করেছে সে বাংলার বাইরে থাকে। তুমি কাউকে রাতের কথা বলো না কিন্তু। আপনাকে খুন করতে আসার উদ্দেশ্য? আমি দোষী খুঁজে বার করবার কাজে পুলিশকে সাহায্য করছি, এছাড়া আর অন্য কি উদ্দেশ্য থাকতে পারে? ভোর হলো। আমি উঠে আমার ঘরে চলে গেলাম। জানলার বাইরে সেই পায়ের দাগ তেমনি রয়েছে। রবার সোলের জুতো বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। কত নম্বরের জুতো তাও জানা গেল। বিকেলে আমি ভাবলাম একবার মামার বাড়ি যাব। এ গ্রামে ডাক্তার নেই ভালো, মামার বাড়ি গিয়ে আমার ক্ষতস্থানটা দেখিয়ে ওষুধ নিয়ে আসবো। কিন্তু ঘরের মধ্যে জামা গায়ে দিতে গিয়ে মনে হলো আমার ঘরের মধ্যে কেউ যেন ঢুকেছিল। কিছুই থাকে না ঘরে। একটা ছোট্ট চামড়ার সুটকেস, তাতে খান কত কাপড় জামা। কে ঘরের মধ্যে ঢুকে সুটকেসটা মেঝেতে ফেলে তার মধ্যে হাতড়ে কি খুঁজেছে? কাপড় জামা বা একটা মানি ব্যাগ। গোটা 2 টাকা ছিল যেগুলো ছোঁয়নি। বালিশের তলা, এমনকি তোষকটার তলা পর্যন্ত খুঁজেছে। আমি প্রথমটা ভাবলাম এ কোনো ছিঁচকে চোরের কাজ, কিন্তু চোর টাকা নেয়নি। তবে কি রিভলভারটা চুরি করতে এসেছিল? সেটা আমার পকেটেই আছে অবশ্যই। সে উদ্দেশ্য থাকা বিচিত্র নয়। জানকী বাবুকে ডেকে সব কথা বললাম। চলুন জায়গাটা একবার দেখে আসি। ঘরে ঢুকে আমরা সব দিক ভালো করে খুঁজে দেখলাম, সব ঠিক আছে। জানকী বাবু আমার চেয়েও ভালো করে খুঁজলেন। তিনিও কিছু বুঝতে পেরেছেন বলে মনে হলো না। দেখলেন তো? টাকা করি কিছু যায়নি? কিছু না। আর কোনো জিনিস আপনার ঘরে ছিল? কি জিনিস? অন্য কোনো দরকারি মানে মূল্যবান? এখানে মূল্যবান জিনিস কি থাকবে? তাও তো বটে। হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। মিশমিদের সেই কবজ আর দাঁতন কাঠির টুকরোটা আমি এই ঘরে কাল পর্যন্ত রেখেছিলাম। কিন্তু কাল কি মনে করে শ্রীগোপালের বাড়ি যাওয়ার সময় সে জিনিস দুটি আমি পকেটে করে নিয়ে গিয়েছিলাম। এখনো পর্যন্ত সে দুটি আমার পকেটেই আছে। কিন্তু কথাটা জানকীবাবুকে বলি বলি করেও বলা হলো না। জানকীবাবু যাওয়ার সময় বললেন, ননির ওপর আপনার সন্দেহ হয়? হয় খানিকটা। একবার ওকে ডাকিয়ে দেখি বরং। এখন নয়, আমি মামার বাড়ি যাই, তারপর ওকে ডেকে জিজ্ঞেস করবেন। কিছুক্ষণ পরে আমি জানকীবাবুর কাছ থেকে বিদায় নিয়ে মামার বাড়ি চলে এলাম। আমার মামার বাড়ির পাশে সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমার সমবয়সী, গ্রামে প্র্যাকটিস করে। মোটামুটি যা রোজগার করে তাতে তার চলে যায়।
ওর কাছে ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্রীগোপালদের গ্রামেই ফিরলাম। জানকীবাবুর সঙ্গে পথে দেখা, তিনি বোধহয় বেড়াতে বেরিয়েছিলেন। আজই ফিরলেন? তার কথার উত্তর দিতে গিয়ে হঠাৎ আমার মনে পড়ল মিশমিদের কবচখানা আমার পকেটেই আছে এখনো। সামনে রাত আসছে আবার, ও জিনিসটা সঙ্গে এনে ভালো করিনি। মামার বাড়ি রেখে আসাই উচিত ছিল বোধহয়। জানকীবাবুর পরামর্শটা একবার নিলে কেমন হয় জিনিসটা দেখিয়ে। কিন্তু ভাবলাম এখন এই জিনিসটা ওর হাতে দিতে গেলে বহু কৈফিয়ত দিতে হবে, সেই সঙ্গে হয়তো তিনি জিনিসটার গুরুত্ব বুঝবেনই না। হ্যাঁকে দরকার কি দেখানোর। জানকীবাবুর শ্বশুর বাড়ি শ্রীগোপালের বাড়ির পাশে। ওর বৃদ্ধা শাশুড়ি দেখি বাইরের রোয়াকে বসে মালা জপ করছেন। আমি তাকে আরও জিজ্ঞেস করবার জন্য সেখানে গিয়ে বসলাম। এসো দাদু ভাই, বসো বসো। ভালো আছেন দিদিমা? আমাদের আবার ভালো মন্দ, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আপনি বুঝি একাই থাকেন? আর কে থাকবে বলো, আছেই বা কে? এক মেয়ে ছিল, সেও মারা গিয়েছে। তবে তো আপনার বড় কষ্ট দিদিমা। কি করব বলো দাদু ভাই, অদেষ্টে দুঃখ থাকলে কেউ কি ঠেকাতে পারবে? আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। বুড়ির সামনের গোয়ালের ছিটে বেড়ায় একটা অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসটা হচ্ছে একটা খুব বড় পাতার টোকা। পাতাগুলো শুকনো তামাক পাতার মতো ঈষৎ লালচে। পাতার বোনা ওরকম টোকা বাংলাদেশের পাড়া গাঁয়ে কখনো তো দেখিনি। দিদিমা, ও জিনিসটা কি এখানে তৈরি হয়? ওটা এ দেশের নয় গো দাদু ভাই। কোথায় পেয়েছিলেন ওটা? আমার জামাই এনে দিয়েছিল। আপনার জামাই? জানকীবাবু বুঝি? হ্যাঁ, ও আসামে চা বাগানে থাকতো কিনা, ওই 8 বছর এনেছিল। হঠাৎ আমার মনে কেমন একটা খটকা লাগলো। আসাম, চা বাগান, এই ক্ষুদ্র গ্রামের সঙ্গে সুদূর আসামের যোগ কিভাবে স্থাপিত হতে পারে, এ আমার নিকট এক মস্ত বড় সমস্যা। একটা ক্ষীণ সূত্র মিলেছে। জানকীবাবু বুঝি আসামে থাকতেন? হ্যাঁ গো দাদু ভাই, অনেক দিন ছিল তো সেখানে, এখন আর থাকে না। আমার সে মেয়ে মারা গেল কিনা, তবু জামাইটা আসে মাঝে মাঝে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বড় ভাব ছিল তার। এলেই ওখানে বসে চা, গল্প, খাওয়া দাওয়া। ও, বুড়ো খুন হয়েছে শুনে জামাইয়ের কি দুঃখ। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন পরে উনি এলেন? তা হবে 3-4 দিন পরে। আপনার মেয়ে মারা গিয়েছেন কতদিন হলো দিদিমা? তা 2 বছর হলো এই শ্রাবণে। মেয়ে মারা যাবার পর উনি যেমন আসছিলেন তেমনই আসতেন, না মধ্যে কিছুদিন আসা বন্ধ ছিল? 2 বছর আর আসেনি। মন তো খারাপ হয়, সবই তো বোঝো দাদু ভাই। তারপর এলো এই আগের বার শীতকালে, এখানেই রইল মাসখানেক। বেশ মন লেগে গেল, সেই থেকে প্রায়ই আসে। আমি বৃদ্ধার কাছ থেকে বিদায় নিলাম। সেদিন আর কোথাও বেরোলাম না। পরদিন সকালে উঠে স্থির করলাম একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করা দরকার, বিশেষ আবশ্যক। পথেই জানকীবাবুর সঙ্গে দেখা হলো। এই যে বেড়াচ্ছেন বুঝি? চলুন ঘুরে আসা যাক একটু, আপত্তি আছে? হ্যাঁ হ্যাঁ, চলুন না যাই। আচ্ছা জানকীবাবু, আপনি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? হ্যাঁ, খানিকটা করিও বটে, খানিকটা নাও বটে। কেন বলুন তো? আমার নিজের ওতে একেবারেই বিশ্বাস নেই, তাই বলছি। আপনি তো অনেক দেশ ঘুরেছেন, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি। হঠাৎ জানকীবাবু আমার চোখের সামনেই এমন একটা কাণ্ড করলেন যাতে আমি স্তম্ভিত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণের জন্য।
কারণটা এমন কিছুই নয়, খুব সাধারণ, খুবই সাধারণ। জানকীবাবু পথের পাশে ঝোপের জঙ্গলের দিকে চেয়ে বললেন, নারান, একটা দাঁতন ভেঙিনি, সকাল বেলাটা। তারপর তিনি আমার সামনে পথের ধারে একটা শেওড়া ডাল ঘুরিয়ে ভেঙে নিলেন দাঁতন কাঠির জন্য। আমার ভাবান্তর অতি অল্পক্ষণের জন্য। পরক্ষণই আমি সামলে নিয়ে তার সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে শুরু করলাম। ঘণ্টাখানেক পরে ঘুরে এসে আমি ভাঙা শেওড়া ডালটা ভালো করে লক্ষ্য করে দেখি সঙ্গে সেদিনকার ওই দাঁতন কাঠির শুকনো গোড়াটা এনেছিলাম। যে বিশেষ ভঙ্গিতে আগের গাছটা ভাঙা হয়েছে, এটাও অবিকল তেমনি ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা, কোনো তফাৎ নেই। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছিল। আসাম, দাঁতন কাঠি, দুটো অতি সাধারণ অথচ অত্যন্ত অদ্ভুত সূত্র। জানকীবাবুর এখানে গত 1 বছর ধরে ঘন ঘন আসা যাওয়া, পত্নী বিয়োগ সত্ত্বেও শ্বশুর বাড়ি আসার তাগিদ, গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব। মিস্টার সোম একবার আমায় বলেছিলেন, অপরাধী বলে যাকে সন্দেহ করবে তখন তার পদমর্যাদা বা বাইরের ভদ্রতা, এমনকি সম্বন্ধ সম্পর্কের ঘনিষ্ঠতা ইত্যাদি একদম আমল দেবে না। জানকীবাবুর সম্বন্ধে আমার গুরুতর সন্দেহ জাগলো মনে। একটা সূত্র এবার অনুসন্ধান করা দরকার, অত্যন্ত দরকারি একটা সূত্র। সকালে উঠে গিয়ে দারোগার সঙ্গে দেখা করলাম থানায়। কি কোনো সন্ধান করা গেল? করে ফেলেছি প্রায়। এখন যে খাতার পাতাখানা আপনার কাছে আছে সেইখানে একবার দরকার। ব্যাপার কি শুনি? এখন কিছু বলছি না, হাতের লেখা মেলানোর ব্যাপার আছে একটা। কিরকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখত যে কজন, তাদের সবার হাতের লেখা জানি, কেবল একটা হাতের লেখার ছিল অভাব, তাই না? সে তো আমি আপনাকে বলি। এখন সেই লোক কে হতে পারে তার একটা আন্দাজ করে ফেলেছি। তার হাতের লেখার সঙ্গে এখন সেই পাতার লেখাটা মিলিয়ে দেখতে হবে। লোকটার বর্তমান হাতের লেখা পাওয়ার সুবিধা হবে? জোগাড় করতে চেষ্টা করছি। যদি মেলে আমি সন্দেহক্রমে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমায় বলবেন, আমি গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসব। ওয়ারেন্ট বের করিয়ে নিতে যা দেরি। বাকিটুকু কিন্তু আপনাদের হাতে। সে ভাববেন না, যদি আপনার সংগৃহীত প্রমাণের জোর থাকে তবে বাকি আমি সব করে নেব। এই কাজ করছি আর 17 বছর হয়ে গেল। আমি গ্রামে ফিরে একদিনও চুপ করে বসে রইলাম না। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকীবাবুর শাশুড়ির সঙ্গে দেখা করলাম। শুনলাম জানকীবাবু মাছ ধরতে গিয়েছেন কোথাকার ওই পুকুরে। আর মাত্র 2-3 দিন তিনি এখানে আছেন। এই 2 দিনের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেলতে হবে। দিদিমা, জানকীবাবু আপনাকে কিছু কিছু টাকা পাঠান শুনেছি। না দাদু ভাই, কার কাছে ও কথা শুনেছ? জামাই তো অমন লোকই নয়। পাঠান না? উল্টে আরো নেয়, ছাড়া দেয় না। মেয়ে থাকতে তবুও যা দিত, এখন একেবারে উপর হাতটি করে না কোনোদিন। যাক, চিঠিপত্র দিয়ে খোঁজ খবর নেন তো, তাহলেই হলো। তাও কখনো কখনো ওই বছরে একবার বিজয়ার প্রণাম জানিয়ে একখানা চিঠি লেখে। খাম না পোস্ট কার্ড? হ্যাঁ, খাম না রেজিস্টারি চিঠি। তুমিও যেমন দাদু ভাই, মেয়ে বেঁচে না থাকলে জামাই পর হয়ে যায়, তার ওপর কি আর কোনো দাবি থাকে দাদু ভাই? ওই 2 লাইন লিখে সেরে দেয়। ওই দেখি, আছে নাকি চিঠি? ওই চালের বাতায় গোজাচ, দেখো গিয়ে। খুঁজে খুঁজে নাম দেখে একখানা পুরনো পোস্ট কার্ড চালের বাটা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনালুম। হ্যাঁ, ওই চিঠি দাদু ভাই, ওই চিঠি। আরও 2-1টা কথা বলে চিঠিখানা নিয়ে চলে এলাম সঙ্গে করে। জানকীবাবু যদি এ কথা এখন শুনতেও পান যে তাঁর লেখা চিঠি সঙ্গে করে নিয়ে এসেছি, তাতেও আমার কোনো ক্ষতির কারণ নেই। থানার দারোগার সামনে বসে হাতের লেখা দুটো মেলানো হলো, এবং যেটা বেরোলো সেটা হলো অদ্ভুত ধরনের মিল। 2-1টা অক্ষর লেখার বিশেষ ভঙ্গিটা উভয় হাতের লেখাতেই একই রকম। তবুও একজন হাতের লেখা বিশেষজ্ঞর মত নেওয়া দরকার নয় কি? সে তো কোর্টে প্রমাণের সময়, এখনও সব দরকার নেই। আপনি সন্দেহক্রমে চালান দিন। আমায় অন্য কারণগুলো সব বলুন।
একে একে সব বলবো, তার আগে একবার কলকাতায় যাওয়া দরকার। মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম কলকাতায়, সব বললাম তাকে খুলে। একটা কথা বলি, তোমাদের সাক্ষী সাবুদ প্রমাণ সূত্রাদির চেয়েও একটা বড় জিনিস আছে। এটা সূত্র ধরে অপরাধী বের করতে বড় সাহায্য করে। অন্তত আমাকে তো এ জিনিস যথেষ্ট সাহায্য করেছে, অনেকবারই করেছে। সেইটে হলো অঙ্কশাস্ত্র। অঙ্ক চান্স এর আঁক কষে বোঝা যায় যে একজন লোক যে আসামে থাকে বলবে, অথচ দাঁতন করবে, অথচ তার হাতের লেখার সঙ্গে যাকে সন্দেহ করা হচ্ছে তার হাতের লেখার হুবহু মিল থাকবে। এ ধরনের ব্যাপার হয়তো ৩,০০০-এর মধ্যে একটা ঘটে। এক্ষেত্রে যে সেরকম ঘটেছে এমন মনে করবার কোনো কারণও অবশ্য নেই। সুতরাং ধরে নিতে হবে ও সেই লোক। সেদিনই কলকাতা থেকে চলে এলাম। আসবার সময় একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করি। আপনি লোক পাঠালেই আমি সব ব্যবস্থা করে দেব। ওয়ারেন্ট বার হয়েছে? এখনো হস্তগত হয়নি, আজকাল পেয়ে যাব। গ্রামে ফিরে ২-৩ দিন চুপচাপ বসে রইলাম শ্রীগোপালের বাড়িতে। খবর নিয়ে জানলাম জানকীবাবু ২-১ দিনের মধ্যেই এখান থেকে চলে যাবেন। থানার দারোগার কাছে চিঠি দিয়ে আসতে বলে দিলাম। পকেটে মিশমিতের কবচখানা রেখে আমি জানকীবাবুর সন্ধানে ফিরতে থাকি এবং একটু পরে পেয়েও যাই। জানকীবাবুকে কৌশল করে নির্জনে গাঁয়ের মাঠের দিকে নিয়ে গেলাম। আজ একবার শেষ পরীক্ষা করে দেখতে হবে, হয় স্পার নয় ওস্পার। আপনার কাজ কত দূর এগোলো? ১ পাও না। আপনি কি বলেন? আমি তো ভাবছি ননির সম্বন্ধে থানায় গিয়ে বলবো। সন্দেহের কারণ পেয়েছেন? না পেলে কি আর বলছি। আচ্ছা জানকীবাবু, আপনি বুঝি আসামে ছিলেন? কে বললে? না মানে আমি শুনলাম যেন সেদিন কার মুখে। না না, আমি কখনো আসামে ছিলাম না। যিনি বলছেন তিনি জানেন না। আমার মনে ভীষণ সন্দেহ হলো। জানকীবাবু একথা শুনতে চান কেন? তবে কি তিনি মিশমিতের কবচ হারানো এবং বিশেষ করে সেখানে যদি আমার হাতে পড়ে বা পুলিশের কোনো সুযোগ্য ডিটেকটিভের হাতে পড়ে তবে তার গুরুত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবহিত? আমি তখন আমার কর্তব্য স্থির করে ফেলেছি। মানে অন্য কেউ বলেনি, আপনার দেওয়া একটা পাতার টোকা সেদিন আপনার শ্বশুর বাড়িতে দেখে ভাবলাম এ টোকা আসাম সদিয়া অঞ্চল ছাড়া কোথাও তো পাওয়া যায় না। মিশমিদের দেশে এমন টোকার ব্যবহার আছে। আপনার ভুল ধারণা। আমি তার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে পকেট থেকে মিশমিদের কাঠের কবচখানা বের করে তার সামনে ধরে বললাম, দেখুন দেখি এই জিনিসটা কি চেনেন? যে রাত্রে গাঙ্গুলি মশাই খুন হন সে রাত্রে তাঁর বাড়ির পিছনে এটা কুড়িয়ে পাই। আসামে মিশমি জাতের মধ্যে এই ধরনের কাঠের কবচ পাওয়া যায় কিনা তাই। আমার খবরের সঙ্গে সঙ্গে জানকীবাবুর মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু অত্যন্ত অল্পকালের জন্য। পরমুহূর্তেই ভীষণ ক্রোধে তাঁর নাক ফুলে উঠল, চোখ বড় বড় হলো। হঠাৎ আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার ঘাড়ে লাফিয়ে পড়লেন বাঘের মতো এবং সঙ্গে সঙ্গে কবচ শুদ্ধ হাতখানা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তাতে ব্যর্থ হয়ে তিনি দুহাতি গলা চেপে ধরলেন পাগলের মতো, এবং আমি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। বরং জানকীবাবুই আমার জুজুৎসুর 2.5 প্যাঁচের ছুটের জন্য তৈরি ছিলেন। তিনি হাতের মাপের অন্তত 3 হাত দূর ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। এই লাইনে যখন নেমেছেন তখন অন্তত 2-1টা প্যাঁচ জেনে রাখা আপনার নিতান্ত দরকার ছিল জানকীবাবু। কবচ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। কবচ আপনাকে ছেড়ে দিয়েছে, এখন এটা আমার হাতে। এখন ভাগ্যদেবী আমায় দয়া করবেন। কি বলছেন আপনি? এ কথার জবাব দেবেন অন্য জায়গায়। দাঁড়ান একটু এখানে। থানার দারোগাবাবু কাছেই ছিলেন। আমার ইঙ্গিতে তিনি এসে হাসি মুখে বললেন, দয়া করে একটু এগিয়ে আসুন জানকীবাবু, খুনের অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। এই লাগাও। কনস্টেবল এগিয়ে গিয়ে জানকীবাবুর হাতে হাত কড়ি লাগালো। জানকীবাবু কিছু বলতে চাইলেন। আপনি এখন যা কিছু বলবেন আপনার বিরুদ্ধে তা প্রয়োগ করা হবে, বুঝে সুঝে কথা বলবেন কিন্তু। জানকীবাবুর বিরুদ্ধে পুলিশ আরও অনেক প্রমাণ সংগ্রহ করে।
গাঙ্গুলি মশাই খুন হওয়ার 5 দিনের মধ্যে তিনি জেলার লোন অফিস ব্যাংকে 950 টাকা জমা রেখেছেন। পুলিশের থানা তল্লাশিতে তার কাগজ বার হয়ে পড়ল। তারপর বিচারে জানকীবাবুর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। একটা বিষয় আমার আগ্রহ ছিল জানবার, জানকীবাবুর সঙ্গে আমি জেলের মধ্যে দেখা করলাম, তখন তার প্রতি দণ্ডাদেশ হয়ে গিয়েছে। আমাকে দেখে জানকীবাবু ভ্রুকুঞ্চিত করলেন। কেমন আছেন জানকীবাবু? ধন্যবাদ, কোনো কথা জিজ্ঞেস করতে হবে না আপনাকে। একটু বেশি রাগ করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু আমার কর্তব্য আমাকে তো পালন করতেই হয়েছে, তা তো বুঝতেই পাচ্ছেন। থাক, বলতেই হবে। দেখুন জানকীবাবু, মনের অগোচর পাপ নেই। আপনি খুব ভালোভাবেই জানেন আপনি কতদূর হীন কাজ করেছেন। একজন অসহায় সরল বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি আপনাকে গাঁয়ের জামাই জেনে আপনার প্রতি আত্মীয়ের মতো, এমনকি আপনার শ্বশুরের মতো ব্যবহার করতেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে তার টাকা কড়ির হিসেব আপনাকে দিয়ে লেখাতেন, তাকে আপনি খুন করেছেন। পরকালে এর জবাবদিহি দিতে হবে যখন, তখন কি করবেন ভাবলেন না একবার? মশাই, আপনাকে পাদ্রী সাহেবের মতো লেকচার দিতে হবে না। আপনি যদি এখনই এখান থেকে না যান, আমি কিন্তু ওয়ার্ডারকে ডেকে আপনাকে তাড়িয়ে দেব। বিরক্ত করবেন না। লোকটা সত্যি অত্যন্ত কঠোর প্রকৃতির। নররক্তে হাত কলুষিত করেছে, অথচ এখন মনে অনুতাপের অঙ্কুর পর্যন্ত জাগেনি ওর। আপনি সংসারে একা, ছেলে পুলে নেই, স্ত্রী নেই, তারা স্বর্গে গিয়েছেন, কিন্তু আপনার এই কাজ স্বর্গ থেকে কি তারা দেখবেন না আপনি ভেবেছেন? তাদের কাছে মুখ দেখাবেন কি করে? ভেবে দেখুন জানকীবাবু, আপনার কাছে কত পবিত্র স্মৃতির আধার হওয়া উচিত যে গ্রাম, সেই গ্রামে বসে আপনি নরহত্যা করেছেন। এই যে কত পাপের কাজ, তা যদি আজও বোঝেন, তবু অনুতাপের আগুনের হৃদয় শুদ্ধ হয়ে যেতে পারে। অনুতাপে মানুষকে নিষ্পাপ করে, মহাপুরুষেরা বলেছেন। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, মহাপুরুষদের বাণী তা বলে মিথ্যা হয়ে যাবে না। মশাই, আপনি কি কাজ করেন? এই কি আপনার পেশা? খারাপ পেশা নয়, তা স্বীকার করবেন বোধ হয়। খারাপ আর কি? দোষীকে প্রায়শ্চিত্ত করবার সুবিধে করে দিই, যাতে তার পরকালে ভালো হয়। আচ্ছা, আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? নিশ্চয়ই করি। তবে শুনুন বলি, বসুন। বেশ, বলুন। আমার দ্বারাই এ কাজ হয়েছে। অর্থাৎ গাঙ্গুলি মশাইকে আপনি? ও কথা আর বলবেন না। বেশ, কেন করলেন? সে অনেক কথা, আমার উপায় ছিল না। কেন? আমি ব্যবসা করতাম, শুনেছেন তো। ব্যবসায় ফেল করে কপরদক শূন্য হয়ে আমি ফিরে আসি। চারিদিকে দেনা, লোভ সামলাতে পারলাম না। আপনার সান্ত্বনা আপনার কাছে, কিন্তু এটা লাগসই কৈফিয়ত হলো না। আমি তা জানি, দুর্বল মন আমাদের, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে বড় ইচ্ছে হয়। স্বচ্ছন্দে বলুন। আপনি ওই কবচখানা পেয়েছিলেন যেদিন, সেদিন আপনি বুঝতে পেরেছিলেন ওখানা কি? না। কবে পারলেন? আমার শিক্ষাগুরু মিস্টার সোমের কাছে কবচের বিষয়ে সব জেনেছিলাম। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনি কেন আবার এই গ্রামে এসেছিলেন খুনের পরে? আপনি নিশ্চয়ই তা বুঝেছেন। আন্দাজ করেছি কবচখানা হারিয়ে গিয়েছিল, খুনের রাত্রেই সেখানে খুঁজতে এসেছিলেন। ঠিক তাই। আচ্ছা, সেদিন গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে অন্ধকারে ওটা খুঁজছিলেন কেন, দিনমানে না খুঁজে? দিনেই খুঁজতে শুরু করেছিলাম, রাত হয়ে পড়ল। ওখানেই যে হারিয়েছিলেন তা জানলেন কি করে? ওটা সম্পূর্ণ আন্দাজি ব্যাপার। কোনো জায়গায় যখন খুঁজে পেলাম না, তখন মনে পড়ল ওই জঙ্গলে দাঁতন ভেঙেছিলাম, তখন পকেট থেকে পড়ে যেতে পারে, তাই। সব কথা খুলে বলুন, আমি এখনো আপনার সব কথা শুনিনি, তবে আপনার মুখ দেখে তা বুঝতে পারছি। জানকীবাবু ফিস ফিস করে কথা বলতে লাগলেন, যেন তার গোপনীয় কথা শুনবার জন্য জেলে সেই ক্ষুদ্র কামরার মধ্যে কেউ লুকিয়ে ওত পেতে বসে আছে। তার ভাব পরিবর্তনে আমি একটু আশ্চর্যই হয়ে গেলাম। ভয়ে দুঃখে লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি? ওখানে এখন কোথায়? এক্সিবিট হিসেবে কোটি জমা আছে। তারপর কে নিয়ে নেবে?
আপনার সম্পত্তি আপনার ওয়ারিশান কোর্টে দরখাস্ত করলে। না 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 না, ও আমি চাইনি, ও আমি চাইনি। আমার ওয়ারিশান কেউ নেই, ও আমি চাইনি। ও সর্বনেশে কবচ আমাকে এই অবস্থায় এনেছে। ও হ্যাঁ হ্যাঁ, ওই সর্বনেশে কবচে আমায় এই অবস্থায় এনেছে। আপনি জানেন না, আপনি জানেন না ও কি। আপনি যদি না নিতে চান আমি কাছে রাখতে পারি। আপনি সাহস করেন? এর মধ্যে সাহস করবার কি আছে? আমায় দেবেন? আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন, আপনি আমার শত্রু। তবুও এখন ভেবে দেখছি আমার পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে দিয়েছেন আপনি। আপনার উপর আমার রাগ নেই, আমি আপনাকে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি। ওই কবচ আপনার কাছে রাখতে পারবেন না। কেন? সে অনেক কথা, সংক্ষেপে বললাম ওই জিনিসটা দূরে রেখে চলবেন। আমি যে জন্যে আজ জানকীবাবুর কাছে এসেছিলাম সে উদ্দেশ্য সফল হতে চলেছে। আমি এসেছিলাম আজ ওর মুখে কবচের ইতিহাস শুনব বলে। আমার ওভাবে কথা পাড়বার মূলে এই একটাই উদ্দেশ্য ছিল। অনুনয়ের সুরে কোনো কথা বলে জানকীবাবুর কাছে কাজ আদায় করা যাবে না, আমি আগেই বুঝেছিলাম। সুতরাং আমি তাচ্ছিল্যের সুরে বললাম, আমার কোনো কুসংস্কার নেই, জানবেন। কুসংস্কার কাকে বলেন আপনি? আপনার মতো এইসব মন্ত্রতন্ত্র কবচে বিশ্বাস, ওর নাম যদি কুসংস্কার না হয় তবে কুসংস্কার আর কাকে বলবো? আপনি হয়তো ভালো ডিটেকটিভ হতে পারেন, কিন্তু দুনিয়ার সব জিনিসই তা বলে আপনি জানবেন? আমার শিক্ষাগুরু একজন আছেন, তার বাড়িতে ওরকম একখানা কবচ আছে। কে কে তিনি? মিস্টার সোম, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। যিনি হন আমার তা জানবার দরকার নেই। একটা কথা বলি আপনাকে, যদি আপনি তাঁরই মঙ্গলাকাঙ্ক্ষী হন তবে অবিলম্বে তাকে বলবেন সেখানা গঙ্গার জলে ভাসিয়ে দিতে। কতদিন থেকে তার সঙ্গে সেখানে আছে জানেন? তা জানি নে, তবে খুব অল্প দিনও নয়, 2-3 বছর হবে। আমার সঙ্গে এই কবচ আছে 7 বছর। কিন্তু থাকবে। বলুন, কি বলতে চাইছিলেন বলুন। অন্য কিছু নয়, ওই কবচখানা আপনি আপনার গুরুকে টান মেরে ভাসিয়ে দিতে বলবেন, আর এখানেও আপনি আপনার কাছে রাখতে চাইবেন না। আমি তো বলেছি আমার কোনো কুসংস্কার নেই। অভিজ্ঞতার দ্বারা যা জেনেছি তাকে কুসংস্কার বলতে আমি রাজি নই। বেশি তর্ক আমি আপনার সাথে করব না। আপনি থাকুন, কি উচ্ছন্নে চান তাতে আমার কি। এই যেখানে আগে বলছিলেন আমার উপর আপনার কোনো রাগ নেই। ছিল না, কিন্তু আপনার নির্বুদ্ধিতার দিমাগ দেখে আমার রাগ হচ্ছে। দিমাগ দেখলেন কোথায়? আপনি তো কোনো কারণ দেখাননি, শুধুই বলে যাচ্ছেন কবচ ফেলে দাও, কবচ ফেলে দাও। আজকাল কোনো দেশে এসব মন্ত্রতন্ত্রে বিশ্বাস করে ভেবেছেন? একখানা কাঠের পাত মানুষের অনিষ্ট করতে পারে বলে আপনিও বিশ্বাস করেন? আমিও ঠিক এই কথাই ভাবতাম, ঠিক। কিন্তু এখন আমি বুঝছি, আমি বুঝেছি এখন সময় শেষ, আর কোনো উপায় নেই। জিনিসটা কি খুলে বলুন না দয়া করে। শুনবেন তবে শুনবেন, ওই কবচই আমার এই সর্বনাশের কারণ। আমি বুঝেছিলাম এ সম্বন্ধে জানকীবাবু কি একটা কথা আমার কাছে চেপে যাচ্ছেন। আগে একবার বলতে গিয়েও বলেননি, হঠাৎ গুম খেয়ে চুপ করে গিয়ে অন্য কথা বেড়েছিলেন। এবার হয়তো তার পুনরাবৃত্তি করবেন। সুতরাং আমি যেন তার আসল কথার অর্থ বুঝতে পারিনি এমন ভাব দেখিয়ে বললাম, তা বটে, একদিক থেকে দেখতে হলে ওই কবচখানেই তো আপনার বর্তমান অবস্থার জন্য দায়ী। আপনি কি বুঝেছেন বলুন তো, কিভাবে দায়ী? মানে ওখানে না হারিয়ে গেলে তো আপনি আজ ধরা পড়তেন না, যদি ওখানে পকেট থেকে না পড়ে যেত। কিছুই বোঝেননি আপনি, কিছু না। এছাড়া আর কি বুঝবার আছে? আজ যে আমি একজন খুনি তাও জানবেন ওই সর্বনেশে কবচের জন্য। কবচ যদি আমার কাছে না থাকতো তবে আজ আমি একজন মার্চেন্ট হতে পারে, ব্যবসাতে লোকসান দিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান কার না হয়। আমার বুকে সাহস ছিল, লোকসান আমি লাভে দাঁড় করাতে পারতাম, কিন্তু ওই কবচ আমায় তা করতে দেয়নি। ওই কবচ আমার ইহকাল পরকাল সমস্ত কিছুই নষ্ট করেছে। আজ প্রায় 25 বছর আমি সাদিয়া অঞ্চলে ব্যবসা করছি। পরশুরামপুর তীর্থের নাম শুনেছেন? খুব। ঘন জঙ্গলের পাশে ওই তীর্থটা পড়ে। ওখান থেকে আরো 70 মাইল দূরে ভীষণ দুর্গম বনের মধ্যে আমি জঙ্গলি যারা নিয়ে পাটের ব্যবসা শুরু করি। ওখানে দোফালা, মিরি, মিসমি এই সমস্ত পার্বত্য জাতির বাস। একদিন একটা বনের মধ্যে কুলিদের নিয়ে ঢুকেছি। জায়গাটার একদিকে ঝর্ণা, একদিকে উঁচু পাহাড়, তার গায়ে ঘন মশবন। এইদিকে
প্রায় সব পাহাড়ি বাঁশবন অত্যন্ত বেশি। কখনো গিয়েছেন ওইদিকে? না, তবে খাসিয়া পাহাড়ে এমন বাঁশবন দেখেছি, ওই শিলং যাওয়ার পথে। সেই পাহাড়ি বাঁশবনে বন কাটবার জন্য ঢুকে দেখলাম এক জায়গায় একটা বড় শাল গাছের নিচে আমাদের দেশের বৃষকাষ্ঠের মতন লম্বা ধরনের কাঠের খোদাই করা বিকট দেবতার বিগ্রহ। কুলিরা বললে, বাবু, এই মিসমিডের অপদেবতার মূর্তি, ওদিকে যাবেন না। আমার সঙ্গে ক্যামেরা ছিল, শখ হলো মূর্তিটার ফটো নেবার। কুলিরা বারণ করলে আমি তাদের কথায় কর্ণপাত না করে ক্যামেরাতে পায়ার ওপর দাঁড় করিয়েছি। এমন সময় একজন বৃদ্ধ মিশমি এসে তাদের ভাষায় কি বললে। একজন কুলি সে ভাষা জানত। সে বললে, বাবু, ফটো নিও না, ও বারণ করছে। বাবু, এরা জবরজাত, সরকারকে পর্যন্ত মানে না। ওদের দেবতাকে অপমান করলে গা শুদ্ধ তীর্ধনুক নিয়ে এসে হাজির হয়ে আমাদের সবগুলোকে গাছের সঙ্গে ঘেঁটে ফেলবে। ওরা দুনিয়ায় কাউকে ভয় করে না, কারোর তো আক্কা রাখে না। ওদের দেবতার ফটো খিঁচবার দরকার নেই। আমি ক্যামেরা বন্ধ করলাম। এতগুলো লোকের কথা ঠেলতে পারলাম না। তারপর নিজের কাজকর্ম সেরে জঙ্গল থেকে ফিরব, তখন আবার একবার সেই দেবমূর্তি দেখবার জন্য আগ্রহ হলো। সন্ধ্যার তখন বেশি দেরি নেই। পাহাড়ি বাঁশবনের নিবিড় ছায়া গহন পথে বন্য জন্তুদের অতর্কিত আক্রমণের ভয়। বেনু বনু শীর্ষে ক্ষীণ সূর্যালোক আর পার্বত্য উপত্যকার নিস্তব্ধতা সকলের মনে এক রহস্যের ভাব এনে দিয়েছে। কুলিদের বারণ করা সত্ত্বেও আমি সেখানে গেলাম। সবাই ভীত আর বিস্মিত হয়ে উঠলে। সেখানে গিয়ে যা দেখলাম, কোনো সময় সেখানে একটি শিশু বলি দেওয়া হয়েছে। শিশুটির ধর ও মুন্ড পৃথক পৃথক খণ্ডে পড়ে আছে। কাঠের খোদাই বৃষকাষ্ঠ জাতীয় দেবতার পাদমূলে। অনেকটা জায়গা নিয়ে কাঁচা এবং আধ শুকনো রক্ত। সেখানে সেদিন আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আমার কি কুগ্রহ মশাই! আর যদি সেখানে না যেতাম তবে সবচেয়ে ভালো হতো, কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে একজন লোক আমায় যথেষ্ট নিষেধ করেছিল। বলেছিল, বাবু, তুমি কলকাতার লোক, এসব দেশের গতিক কিছু জানো না। জঙ্গলি দেবতা হলেও ওদের একটা শক্তি আছে, তা তোমাকে ওদের পথে নিয়ে যাবে, তোমার অনিষ্ট করবার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করো না বাবু। কিন্তু কারো কথা শুনলাম না। গেলাম শেষ পর্যন্ত, লুকিয়েই গেলাম, পাছে কুলিরা টের পায়। কেন যে সেখানে গেলাম তা আজও ভালো জানি না। কিংবা হয়তো রক্ত পিপাসু বর্বর দেবতার শক্তিই আমাকে সেখানে যাবার প্ররোচনা দিয়েছিল, কে জানে। ক্যামেরা নিয়ে যদি যেতাম তাহলে হয়তো ফটো তুলে নিতে যাচ্ছি এরম মনে হতো। তাই বলছিলাম, কেন যে সেখানে গেলাম তা নিজেই ভালো করে জানি না। সে মূর্তির ফটো নিয়েছিলেন? না, কোনো দিনই না। কিন্তু তার চেয়ে খারাপ কাজ করেছিলাম, এখন তা বুঝতে পারছি। যখন সেখানে গেলাম তখন ঠিক থমথম করছে দুপুরবেলা। পাহাড়ি পাখিদের ডাক থেমে গিয়েছে। বনতল নীরব। বাঁশের ঝাড়ে ঝাড়ে শুকনো বাঁশের খোলা পাতা পাড়বার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেবমূর্তির একেবারে কাছে যাওয়ার অত্যন্ত লোভ হলো, কারণ কুলিরা সঙ্গে থাকায় এতক্ষণ তা করতে পারিনি। গিয়ে দেখলাম শিশুর শবের চিহ্ন সেখানে নেই। রাত্রে বন্য জন্তুতে খেয়ে ফেলুক বা জঙ্গলিরা নিজেদের খাবার জন্য সরিয়ে নিয়ে গিয়ে থাক। অনেকক্ষণ ধরে মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইলাম। কেমন এক ধরনের মোহ, এক সুতীব্র আকর্ষণ। সত্যিকার নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখিনি বলেই বোধহয় আকর্ষণটা বেশি প্রবল হলো। কিংবা অন্য কিছু, তা বলতে পারি না। সেই সময় এই কাঠের কবচখানা দেবমূর্তির গলায় ঝুলতে দেখে কিছু না ভেবে, চারিদিকে কেউ কোথাও নেই দেখে সেখানে চট করে মূর্তিটার গলা থেকে খুলে নিলাম। খুলে নিলেন? কি ভেবে নিলেন হঠাৎ? ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাব এদেশের জঙ্গলের দেবতার। আমাদের দেশের 5 জনের কাছে দেখাবো
নরবলি খায় যে দেবতা, তার সম্বন্ধে যখন বৈঠকখানায় জাঁকিয়ে বসে গল্প করব, তখন সঙ্গে সঙ্গে একবার বার করে দেখিয়েও নেব, লোককে আশ্চর্য করে দেব। বোধহয় এইরকমই একটা উদ্দেশ্য তখন থেকে থাকবে। কিন্তু যখন নিলাম গলা থেকে খুলে, তখন মশাই আমার সর্বশরীর যেন কেঁপে উঠল, যেন মনে হলো কি একটা অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। তবে ওই ধরনের দুর্বলতাকে আমি কখনোই আমল দিইনি, সেটা খুলে নিয়ে পকেটজাত করে ফেললাম একেবারে। মিশমিদের অনেকে এরকম কবচ গলায় ধারণ করে, সেটাও দেখেছি। কিন্তু তারপরে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাবার সময় বিশেষ করে এই কবচ তারা পরবেই। তারপর তারপর আর কিছুই না। 7 বছর কবচ আছে আমার কাছে, জঙ্গলি জাতের জঙ্গলি দেবতার কবচ। ও ধীরে ধীরে আমায় নামিয়েছে এই 7 বছরে। এক একটা জিনিসের এক একটা শক্তি আছে। আমায় জাল করিয়েছে, পাওনাদারের টাকা মেরে দেবার ফন্দি দিয়েছে, শেষকালে মানুষের রক্তে হাত রাঙিয়ে দিয়েছে পর্যন্ত। একজন সম্ভ্রান্ত ভদ্র ব্যবসাদার ছিলুম মশাই, আজ কোথায় নেমে এসেছে দেখুন। এ প্রবৃত্তি জাগাবার মূলে ওই কবচখানা। আমি দেখেছি যখনই ওখানে আমার কাছে থাকতো, তখনই নানা রকম দুষ্ট বুদ্ধি জাগত মনে। কাকে মারি, কাকে ফাঁকি দেই, লোভ জিনিসটা দুর্দমনীয় হয়ে উঠত। গাঙ্গুলি মশাইয়ের খুনের দিনের রাত্রে আমি 10টার গাড়িতে অন্ধকার স্টেশনে নামি। কেউ আমায় দেখেনি। আমার পকেটে ওই কবচ, কিন্তু সে যাকে আর এখন সে কথা বলবো না। বলুন না। না, আমার ঘাড় থেকে এখন ভূত নেমে গিয়েছে, আর সে ছবি মনে করতে পারবো না। এখন করলে ভয় হয়, ভয়। নিজের কাজ করেই কবচ সরে পড়লো সে রাত্রি। আমার সর্বনাশ করে ওর প্রতিহিংসা পূর্ণ হলো বোধ হয়। কে বলবে বলুন? স্টিমারে আমায় একজন বারণ করেছিল, কিন্তু আসাম থেকে ফিরবার পথে ব্রহ্মপুত্রের ওপর স্টিমারে একজন বৃদ্ধ আসামি ভদ্রলোককে ওখানে দেখাই। তিনি আমায় বললেন, এ কোথায় পেলেন আপনি? এ মিরি আর মিশমিদের কবচ। পশু এখানে মানুষের স্থান নিয়েছে। ওরা যখন অপরের গ্রাম আক্রমণ করতে যেত, অপরকে খুন জখম করতে যেত, তখন দেবতার মন্ত্রপুত এই কবচ পড়ত গলায়। এই কবচ আপনি রাখবেন না, আপনাকে এ অমঙ্গলের পথে নিয়ে যাবে। তখন যদি তার কথা শুনতাম, তাহলে কি আজ এমন দশা হয়? তাই আপনাকে আমি বলছি, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আমি তো গোলামি করেছি, কিন্তু ওই কবচ আপনি আপনার কাছে রাখবেন না, রাখবেন না আপনি আপনার কাছে। জানকীবাবু চুপ করলেন। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা পূর্ণ হল। জানকীবাবুর মুখে কবচের ইতিহাসটা শোনবার জন্যই তো আশা। আমি যা করেছি কর্তব্যের খাতিরে করেছি। আমার বিরুদ্ধে রাগ পুষে ডাকবেন না, আমায় ক্ষমা করবেন। নমস্কার। বিদায় নিয়ে চলে এলাম ওর কাছ থেকে। যতদূর জানি এখন তিনি আন্দামানে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মিশমিদের কবচ। গল্প পাঠে এবং সুশীলের চরিত্রে সার্থক, আত্মীয়ার চরিত্রে অর্পিতা, রায় পিসির চরিত্রে অয়ন্তিকা, বুড়ির চরিত্রে নর্মদা, আশুবাবুর চরিত্রে অমিত, দারোগার চরিত্রে সৌরভ, শ্রীগোপাল, পোদ্দার এবং আসামি কুলির চরিত্রে জ্যোতির্ময়, গাঙ্গুলি মশাই ও ননী ঘোষের চরিত্রে সন্দীপ, মিস্টার সোম ও মোহিনের চরিত্রে সায়ন, জানকীর চরিত্রে ঋতম। সমগ্র গল্পটির নাট্যরূপ নির্মাণ করেছেন অরুণিতা। সমগ্র গল্পটির ধ্বনি সম্পাদনা ও কণ্ঠ সম্পাদনা করেছে 62 FPS। আবহ সম্পাদনা করেছেন ঋতম। পোস্টার ডিজাইন করেছে ইঙ্ক ল্যাব স্টুডিওস। অ্যানিমেশন নির্মাণ করেছে জ্যোতির্ময়।